সুপ্রিয় দর্শক, প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি জিয়াউল হক সবুজ। দর্শক, আপনারা জানেন গত কয়েকদিনের টানা বৃষ্টি, বর্ষণ এবং পাহাড়ি ধসে দেশের 7টি জেলায় এখন পর্যন্ত 54 জনের প্রাণহানি ঘটেছে। গোটা দেশ অনেকটা বিপন্ন বলা যায়, বিপর্যস্ত মানুষ। বিশেষ করে শুধু পার্বত্য এলাকায় নয়, রাজধানী ঢাকার মতো জায়গাও, বনানী ধানমন্ডির মতো জায়গায় দেখা গেছে অনেকটা সমুদ্র সৈকতের মতো ঢেউ। আসলে কেন এমন ঘটলো, এর দায় কার, কেনই বা পাহাড়ে এত প্রাণহানি, এসব প্রশ্নের উত্তর জানবো। আমাদের সঙ্গে আলোচনার জন্য আজকে স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিজ্ঞ 4 জন আলোচক। আমার ডান পাশে রয়েছেন জনাব শাহাদাত হোসেন সেলিম, বিএনপি নেতা ও সংসদ সদস্য লক্ষ্মীপুর 1, এবং তার ডান পাশে রয়েছেন জনাব মিজানুর রহমান, সাধারণ সম্পাদক গণফোরাম, এবং আমার বাম পাশে রয়েছেন অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম, কৃষি অর্থনীতিবিদ, এবং সর্ববামে রয়েছেন জনাব ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব এনসিপি। আপনাদের প্রত্যেককেই আলোচনায় স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আর কথা বাড়াবো না, আলোচনা শুরু করতে চাই। শুরুটা করব জনাব শাহাদাত হোসেন সেলিম আপনাকে দিয়ে। আমরা তো দেখেছি দেশে প্রচুর উন্নয়ন হয়েছে, আমরা মেগা প্রকল্প দেখেছি, রাজধানী ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক প্রকল্প বাস্তবায়ন হয়েছে। চট্টগ্রামেও আমরা দেখেছি জলাবদ্ধতা দূরীকরণে অনেক ধরনের প্রকল্প নেওয়া হয়েছে। এত অর্থ ঢালার পরও কয়েক ঘন্টার বৃষ্টিতে ঢাকা শহর কিংবা চট্টগ্রাম শহর এমন সমুদ্র সৈকতে পরিণত হলো কেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচক সহ দর্শকদেরকে। এটা আসলে প্রতি বর্ষাতেই এটা যে গল্পের শেষ নাই, এ ধরনের একটা কাহিনী সবসময় রচিত হয়, কখনো বেশি কখনো কম। এটা প্রকৃতির সাথে লড়াই করে আমাদেরকে টিকে থাকতে হচ্ছে। বদ্বীপ অঞ্চলের বাসিন্দা আমরা, আমাদেরকে এটা মোকাবেলা করতে হবে। এর থেকে পরিত্রাণের উপায় খুব বেশি আমাদের আছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, মানে জলবায়ু পরিবর্তন, পাশাপাশি জনের অসচেতনায়, সবগুলো মিলিয়ে আমরা এই দুর্যোগকে আমাদেরকে বরণ করতেই হবে। আমাদের নিজেদের মধ্যে যথেষ্ট অসচেতনতা আছে। আমরা পলিথিন এবং প্লাস্টিকের বোতল যত ফেলে আমরা পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ করে দিই। তারপরে পাহাড়ের পাদদেশে আমরা মানা করলেও সেখানে বসতি গাড়ে। তারপরে চট্টগ্রাম অথবা ঢাকাতে রাস্তাঘাট বেশ উঁচু করার পরেও আমি নিজেই দেখেছি গত 10-15 বছরে পল্টনের, শান্তিনগরের রাস্তাঘাটগুলো, মালিবাগের অনেক উঁচু করা হয়েছে। তারপরে তো বৃষ্টি, বিশেষ করে গত কয়েকদিনের খুব প্রচুর বৃষ্টি, যে বৃষ্টিপাতের পানি নদীতে গিয়ে পড়ার মতো অবস্থা নেই। নদীগুলো নব্যতা হারিয়েছে, সেই নদীগুলোকে আবার খনন করে পানি ধারণ করা, সবগুলো মিলিয়ে একটা মহাযজ্ঞ। এবং এই মহাযজ্ঞ তো সবসময় করে আসছে। বিশেষ করে চট্টগ্রামে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে চাকতাই খালের নির্মাণ, পুনর্নির্মাণ, পুনর্খনন ইত্যাদি আমরা দেখছি। কর্ণফুলী ড্রেজিংটাও আমরা দেখছি। ঢাকাতেও আমরা দেখছি নদী নালাগুলো সংরক্ষণ করার, খালগুলো আমাদের বিলীন হয়ে গেছে। অতীতে ঢাকাতে অনেকগুলো খাল ছিল যেগুলো দিয়ে আমাদের পানি খুব দ্রুত নেমে যেত, সেই খালগুলোকে আমরা বন্ধ করে দিয়েছি। তো এইসব কারণে এই ঘটনাগুলো ঘটছে, এগুলো আমরা মেনে নিচ্ছি, মেনে নিতে বাধ্য হচ্ছি। খাল খনন কর্মসূচি রয়েছে সারা দেশ জুড়েই। এই যে জলাবদ্ধতাকে কেন্দ্র করে রাজধানীর আশপাশে যে নদী কিংবা খাল, সেটা আসলে দখলমুক্ত করা, এই উদ্যোগ কি বিএনপি নেবে কিনা? তো দিন কয়েক আগে, 4-5 দিন আগে এটা আগে অন্যান্য সরকারও চেষ্টা করছে, বিএনপিও এই প্রকল্পটা হাতে নিয়েছে। রাজধানী চারিদিকে বৃত্তাকার আকারে আপনার নদী খননগুলো করে আপনার জনগণের চলাচল উপযোগী করবে, এবং উপযোগী করতে গেলে নদীগুলো খনন করবে। আপনি জানেন ঢাকা শহরের চারপাশেই কিন্তু 4টা নদী দিয়ে আমাদের বেষ্টনী। এই 4টা নদীকেও যদি আমরা সঠিকভাবে আমরা খনন করে এবং দখলমুক্ত, দূষণমুক্ত করে যদি আমরা রাখতে পারি, তাহলে অন্তত ঢাকার জলাবদ্ধতা অনেকগুলো কমবে। আমরা এই ব্যাপারে সচেতন আশা করি। কিন্তু বুড়িগঙ্গার অবস্থা আপনি জানেন, শীতলক্ষ্য ধীরে ধীরে গ্রাস করে ফেলা হচ্ছে প্রত্যেকটা নদী। এভাবে চলতে থাকলে, অতীতে ধোলাইখাল নামে একটা খাল ছিল, মতিঝিল নামে একটা ঝিল ছিল, এগুলো তো আমরা খুঁজে পাচ্ছি না, তাই না? এখন তেমন কিছু না হোক, আমার মনে হয় কঠোরভাবে আইনের প্রয়োগের মাধ্যমে এটা আমাদের মধ্যে একটা উপলব্ধি তো প্রত্যেকের হয়ে গেছে যে প্রকৃতিকে আমরা যদি বাধাগ্রস্ত করি, প্রকৃতিও আমাদেরকে কিন্তু শান্তিতে থাকতে দেবে না, প্রকৃতি আমাদের উপর প্রাকৃতিক প্রতিশোধটা নেবে। সুতরাং এই প্রাকৃতিক প্রতিশোধটা নেওয়ার আগেই আমরা যেন যেসব ধরেন তুরাগ নদী, শীতলক্ষ্যা নদী, বুড়িগঙ্গা নদী, এই নদীগুলোকে যদি আমরা বাঁচিয়ে রাখি, তাহলে ঢাকা শহর বাঁচবে।
আবার চট্টগ্রামে একই অবস্থা। চট্টগ্রামের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা একটু বেড়ে যাওয়ার কারণে, কর্ণফুলী নদীর নব্যতা কমে যাওয়ার কারণে, চাকতাই খালকে বারবার খননপূর্ণ করার কারণে চট্টগ্রাম এটা একটা অভিশপ্ত নগরীতে পরিণত হয়েছে। বিশেষ করে এন্ড অফ জুলাই এবং 1 অগাস্টে চট্টগ্রামের একটা বিশাল অংশ মানুষ কিন্তু পানিতে খুব বেশি কষ্ট পায়। মানে এর দায় কি যারা পরিকল্পনা বাস্তবায়ন করে থাকেন তাদেরও কি দায়ী রয়েছে যে প্রকল্প সঠিকভাবে না নেয়া কিংবা যে জায়গায় যে অর্থ ব্যয় করার কথা না সেই অর্থ ব্যয় করা? বাংলাদেশে তো কোনো পরিকল্পনাই সঠিকভাবে বাস্তবায়ন করা হয় না। পরিকল্পনাটা গ্রহণ করাই হয় যে এই পরিকল্পনা গ্রহণ করলে এই পরিকল্পনাতে কতটা কমিশন আগে পাওয়া যাবে এবং এটা কতটা নিজের পকেট ভর্তি হবে সে পরিকল্পনা। যত বড় প্রকল্প তত বেশি লাভ। বড় পরিকল্পনা, যত বড় প্রকল্প তত বেশি লাভ। এবং গত 17 বছরে আপনি একটা জিনিস দেখেছেন যে কোনো প্রকল্পই যথাসময়ে বাস্তবায়ন করা হয়নি। প্রতিটা প্রকল্পতে মানে 2 গুণ থেকে 4 গুণ 10 গুণ পর্যন্ত সময়ও বৃদ্ধি করা হয়েছে, অর্থ বৃদ্ধি করা হয়েছে। আপনারা দেখেছি যেমন কর্ণফুলী টানেলের পাশে একটা মানে 5 স্টার মানের একটা রিসোর্ট তৈরি করেছে যেটার মূল্য 550 কোটি টাকা। এটার আদৌ কি কোনো প্রয়োজন আছে কিনা? এবং এরা এর সাথে যে শুধু রাজনৈতিক নেতৃত্ব জড়িত তাই নয়, শুধুমাত্র রাজনৈতিক নেতৃত্বরাই এই দুর্বৃত্তায়নের সাথে জড়িত এটাও নয়। এই দুর্বৃত্তায়নের সাথে কিন্তু আপনার যারা আমলা প্রশাসনের সাথে জড়িত, যারা প্রকল্প প্রণয়ন করে, যারা প্রকল্পকে মানে টাকা লোন নেয়, তারাও জড়িত। তারা এই যে অপ্রয়োজনীয়ভাবে কর্ণফুলী নদীর তীরে 550 কোটি টাকা ব্যয় একটা রিসোর্ট করছে, যেটা এখন সরকারের জন্য গলার কাটা, যেটা আমাদের জন্য গলার কাটা, যে ঋণটা আমাদেরকে শোধ করতে হচ্ছে। আমাদের আপনার বিশেষ করে ট্যাক্সের টাকার একটা বড় ধরনের অংশ চলে যাচ্ছে আমাদের এই ঋণ পরিশোধ করতে। অতীতের অভিজ্ঞতার আলোকে আমরা মনে করছি যে বর্তমান সরকার কিছুটা আপনার এগুলো ইতিমধ্যে চিহ্নিত করতে পেরেছে। যেমন কয়েকদিন আগে দেখেছি আমি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রশ্নে প্রধানমন্ত্রীর উপস্থাপনা যখন একটা খুলনা শিপইয়ার্ড প্রকল্পের মেয়াদ বৃদ্ধি এবং তার অর্থ বৃদ্ধি করার কথা যখন বলা হয়েছে, তখন প্রধানমন্ত্রী এটা নাকচ করে দিয়েছেন। প্রকল্পের মেয়াদও বৃদ্ধি করেন নাই এবং বরঞ্চ একটা কমিটি গঠন করেছেন যে প্রকল্প যথাসময়ে বাস্তবায়ন না করার জন্য আমরা কারা দায়ী। দেখেন 2014 সালে এলিভেটেড এক্সপ্রেসওয়েটা কাজে হাত দেওয়া হয়েছে এবং 2018 সাল থেকে সেটা আপনার এয়ারপোর্ট থেকে কুতুবখালী পর্যন্ত শেষ হওয়ার কথা। এখন পর্যন্ত 30% বা 38% কাজ হয়েছে। আমরা মেগা প্রকল্প নিয়ে আরো বেশি আলোচনা করবো একটু পরে। আমরা ডক্টর জাহাঙ্গীর আলম আপনার কাছে আসতে চাই। যেটা সাদাত হোসেন সেলিম বলছিলেন, প্রকৃতিকে যদি বাধাগ্রস্ত করা যায় প্রকৃতি প্রতিশোধ নেবেই বা অনেক ক্ষেত্রে বিরূপ আচরণ করবে। আমরা দেখছি 7 জেলায় লাখ লাখ মানুষ পানিবন্দী, বর্ষা, বন্যা, ফসলহানি, নানা ধরনের নানা দুর্যোগের মধ্যে মানুষ পড়েছে। এই দুর্যোগের প্রভাবটা আসলে কৃষিতে কি পরিমাণ পড়তে পারে? দেখেন, বন্যা যখন হয় তখন এর প্রভাব, নেতিবাচক প্রভাব সবচেয়ে বেশি কৃষির উপরে পড়ে। প্রথমত স্ট্যান্ডিং ক্রপস যেটা আছে এটা ক্ষতিগ্রস্ত হয়। তারপরে আপনার শস্য বহির্ভূত কৃষি খাত যেটা আছে, আপনার গবাদি পশু, হাঁস মুরগি, এগুলো বিশেষ করে হাঁস মুরগি তো একদম ভেসে যায়। মাছের ঘেরগুলো নষ্ট হয়ে যায়, মাছ থাকে না, পুকুর থেকে মাছ বেরিয়ে চলে যায়, পালা মাছ কৃষকের থাকে না। তারপরে গাছপালা নষ্ট হয়ে যায়। তো সবকিছুতেই খুব একটা রিস্টার্ট করতে হয়। চট্টগ্রামে আমরা বন্যার যে ছবি দেখছি তাতে করে মনে হয় যে এটা খুব প্রশস্ত এলাকা, সারা বাংলাদেশের কথা যদি আমরা বিবেচনা করি অপেক্ষাকৃত কম জায়গায় বিস্তৃত, কিন্তু যেখানে বন্যা হয়েছে সেখানে প্রচুর বন্যা হয়েছে, মানুষের দুঃখ কষ্ট প্রচুর এবং ক্ষতি প্রচুর হয়েছে। এখন কৃষির ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস হলো যে এটা হলো আউশ মৌসুম এখনো চলছে, আউশ ধান পেকে গেছে, এটা কাটার সময় হয়েছে। তারপরে আমনের বীজতলা করার সময় এখন, তো এই দুটোই ক্ষতিগ্রস্ত হয়েছে উপদ্রুত এলাকায়। জানা যাচ্ছে যে 15,000 হেক্টর জমির আউশ ধান এটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আর 2,000 হেক্টর জমির বীজতলা নষ্ট হয়েছে, যেই বীজতলা দিয়ে আমরা প্রায় 40,000 হেক্টর জমি চাষাবাদ করা যেত। তো এটা নির্ভর করে যে এই ক্ষতির পরিমাণটা নির্ভর করবে এই যে
আক্রান্ত, এটা হলো আক্রান্ত, ক্ষতির পরিমাণটা নির্ভর করবে পানিটা কত বেশি দিন ধরে দাঁড়িয়ে থাকে তার উপরে। এবং এখন যে বৃষ্টি যে হচ্ছে, এই বৃষ্টিটা কতদিন পর্যন্ত খুব বেশি বেশি বৃষ্টি হবে তার উপরে। তো বৃষ্টিটা যদি কমে যায়, যেটা কিছু কিছু কমছে, এবং পানিটা যদি খুব দ্রুত সরে যায়, তাহলে ক্ষতির পরিমাণটা কম হবে। এখন পানি আমাদের যেই বন্যা নিয়ে আমরা বসবাস করি এবং প্রতি বছরই বন্যা হয়, সাম্প্রতিককালের প্রাদুর্ভাব অনেক বেশি বেড়ে গেছে, সেটা আবহাওয়ার পরিবর্তনের কারণে, জলবায়ু পরিবর্তনের কারণেই অনেকটা। কিন্তু এইখানে যখন বন্যা হয় তখন আর্লি ওয়ার্নিংও হয়। আর্লি ওয়ার্নিং সিস্টেম তেমন খুব একটা কাজ করে না, কারণ বন্যাটাকে আমরা এমন একটা বিষয় যেটা আমাদের ইচ্ছার উপর নির্ভর করে না। তো এখানে আমরা যেটা করতে পারি সেটা হলো যে ক্ষয়ক্ষতিটাকে কমিয়ে নিতে পারি আর্লি ওয়ার্নিং সিস্টেম যদি কাজ করে তাইলে। দ্বিতীয়ত যে সহায়তা প্রদানের বিষয়টা আমরা খুব দ্রুত বিবেচনা করতে পারি। আর পানিটা যদি খুব দ্রুত সরে যায়, তাহলে আমরা পরবর্তী সময়ে যে পুনর্বাসন কর্মসূচি সেটা কিভাবে করতে পারি তার জন্য পরিকল্পনা নিতে। কিন্তু এই বন্যা কিংবা বর্ষণে যে ফসল হানি বা এরকম দুর্যোগকে কেন্দ্র করে এক ধরনের কি ব্যবস্থাপনা সরকারের থাকা উচিত? ব্যবস্থাপনা আছে, আমাদের দীর্ঘদিন ধরে একটা ব্যবস্থাপনা গড়ে উঠেছে, কারণ প্রায় ফি বছরই কোথাও কোনো না কোনো জায়গায় বন্যা হয় এবং মানুষ এটার সঙ্গে অনেকটাই খাপ খাইয়ে নিয়েছে। আসল ব্যাপারটা হলো যে খাপ খাইয়ে নেয়া এবং পরবর্তী সময়ে এটা কত দ্রুত আমরা পুনর্বাসনটা করতে পারি। তবে এখানে দেখুন, দু একদিন ধরে কিন্তু আমরা উত্তর পূর্বাঞ্চলে বন্যার প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। আবার উত্তরাঞ্চলে যেটা আমরা সবসময় মনে করি যে তিস্তার অববাহিকায়, এবং সেটা প্রায় অগাস্ট পর্যন্ত বন্যার সম্ভাবনা থাকে। তো ওইভাবে যখন ছড়িয়ে পড়ে তখন উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল, দক্ষিণাঞ্চল সব জায়গায় যখন ক্ষতিগ্রস্ত হয় তখন ক্ষয়ক্ষতিটা বেশি হয়। তবে এখন পর্যন্ত যেটা হয়েছে, খুব বেশি ক্ষতি হয় নাই সারা বাংলাদেশের তুলনায়, কিন্তু যেই জায়গায় ক্ষতি হয়েছে এটা সাংঘাতিক ক্ষতি হয়েছে, তাদের তো সবকিছু চলে গেছে। ওখানে সবচেয়ে বেশি এখন দৃষ্টি দেওয়া দরকার। সরকার সহায়তা করছে, বেসরকারি প্রতিষ্ঠানগুলো আগে যত বেশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো গিয়ে ঝাঁপিয়ে পড়তো, সেইভাবে বেসরকারি প্রতিষ্ঠানগুলো, যা স্কুল কলেজ, ছাত্র শিক্ষকরা সেখানে ত্রাণ নিয়ে যায়, এগুলো একটা বড় একটা প্রভাব আছে। তো এগুলো আমরা আরো বেশি করে দেখতে চাই। তো তার সঙ্গে সঙ্গে যে পরবর্তী দেখেন, এই যে এখন আউশ ধান যেটা ক্ষতি হবে সেটাকে আমরা পুষিয়ে নিতে পারবো না, কিন্তু আমন ধানের বীজতলা ক্ষতি হয়েছে, হয়তো পানিটা সরে গেলে আবার নতুন করে বীজতলা করা যাবে। এবং আমন ধান, লেট আমন আমরা চাষাবাদ করতে পারি, বৃধান 46, বৃধান 23, 22 এবং আরও কিছু ভ্যারাইটি আছে, বিনাশাইল, এগুলো একটু লেট আমরা রোপণ করতে পারি। তো এবং এগুলা প্রায় ডিসেম্বরে গিয়ে কাটা হয়। কাজে এই সব দিক বিবেচনা করলে আমাদের সুযোগও আছে, যদি ক্ষতিও হতে পারে, সুযোগও আছে। তো এই সুযোগটাকে কাজে লাগাতে আমাদের কৃষকদেরকে মানে তৈরি করতে হবে। এবং এখন তো মুশকিল হলো কি, যে এদের খাওয়া দাওয়ার অসুবিধা, এটা খাওয়া দাওয়ার সরকার খাওয়া দাওয়ার শুকনো খাবার যেটা সবসময় হয় সেটা হলো যে আমাদের যে প্রাইভেট সেক্টর থেকেও যারা সহায়তা নিয়ে যায়, তারা খাবার দাবার এগুলো, কিছু ওষুধপত্র এগুলো নিয়ে যায়, কিন্তু মানুষের প্রয়োজন এই সময় খুব ক্যাশ নিড, এটা সাংঘাতিক। কারণ আপনার এর জন্য নগদ সহায়তাটা বাড়ানো দরকার। ফরিদুল হক, আপনি যদি একটু যোগ করেন, এই যে সরকার তো বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়াচ্ছে বা সহায়তা করছে, কিন্তু যেভাবে সহায়তা করা দরকার, যেভাবে পাশে দাঁড়ানো দরকার, সেই দাঁড়ানো কি সরকার দাঁড়াতে পারছে? জি, ধন্যবাদ। না, দাঁড়ানোর ক্ষেত্রে যেটা হয় যে এমনিতে তো সরকারের সবসময় একটা রেগুলার সহায়তা কার্যক্রম বিভিন্নভাবে থাকেই, কিন্তু আমাদের যেটা প্রবলেম সেটা হচ্ছে যে মানে প্রধানত সিস্টেমের মধ্যে যেটা প্রবলেম, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন চ্যানেল, এবং হচ্ছে যে এই চ্যানেলের মধ্যে স্বচ্ছতা এবং কি বলে যে ঠিক মতো ঠিক জায়গাতে ঠিক সময়ে ঠিক মানুষটার কাছে ঠিক জিনিসটা যাচ্ছে কিনা,
এইটা এই যে ডিস্ট্রিবিউশন যে প্রসেস, এই জায়গাটাতে তো করাপশন এবং ধরেন অস্বচ্ছতা, এটা একটা কমন ব্যাপার। সো এইটা মানে এটা খুব বেশি যে ধরেন আমরা এখান থেকে উত্তরণ করতে পেরেছি, এইটা আমি বলবো না। এই জায়গাটা রয়ে গেছে। এবং সাধারণত দেখা যায় যে মানে ধরেন আপনি কাকে দিয়ে করবেন, যদি প্রশাসনকে দিয়ে করতে চান, প্রশাসনের ভেতরে করাপ্টেড লোক আছে। আপনি দলীয় লোকদেরকে দিয়ে করতে চান, সেখানে নেপোটিজম হবে। স্থানীয় সরকার দিলে সেখানেও ঝামেলা। স্থানীয় সরকার আপনার এখন ফাংশন করছে না। সো এরকম অনেকগুলো জায়গাটা আছে। তো এখানে একটা কাঠামোগত মানে আমাদের পরিবর্তন করতে হবে কিংবা সংস্কার করতে হবে, যে কোথায় কিভাবে এই পরিস্থিতিটাকে আপনি ট্যাকেল করবেন। মানে আমাদের এইখানে এই ভূখণ্ডে আমরা বাস করি, আমাদেরকে এটা মাথায় নিতে হবে যে এইখানে প্রাকৃতিক দুর্যোগ এটা প্রতি বছর আসবে, এটা আসবে, এটাকে মাথায় নিয়ে আপনাকে পুরো পরিকল্পনা করতে হবে। মানে বন্যা তো আমাদের এখানে মানে বন্যা চলতেছে, বন্যা তো আমাদের এখানে আশীর্বাদ হওয়ার কথা। তো বন্যা হঠাৎ করে ধরেন আমাদের এখানে দুর্যোগ কেন হয়ে যাচ্ছে? কারণ আমরা তো জানি যে হাজার বছর ধরে বন্যার পানির পলিপোর জমতে জমতে এই ভূখণ্ড তৈরি হয়েছে। তাহলে বন্যা আপনার এখানে মাটি আরো উর্বর হয়, মাটি উর্বর হচ্ছে ফি বছর, তাহলে এটা কেন দুর্যোগ হয়ে যাচ্ছে? এইখানে যেটা হয়েছে যে সেটা হচ্ছে যে এখানে প্রধানত একটা ধরেন কি বলে যে আমি এটা ইয়ের সময় খুব বলতাম, মানে আমাদেরকে তো কাউন্টার করার জন্য, অন্তত ন্যারেটিভ কাউন্টার করার জন্য এটা বলতে হইতো, অন্তত ফেসবুকে লিখতাম কি বিভিন্ন জায়গায় বক্তৃতাও বলতাম। সেটা হচ্ছে যে আমাদের একটা উন্নয়ন সন্ত্রাসের জমানা গেছে, কিছু হইলে উন্নয়ন, এবং সমস্ত কিছুকে উন্নয়ন দিয়ে ঢেকে দেওয়া হতো। তো ওটা তো আসলে একটা উন্নয়ন সন্ত্রাস। মানে যখন আপনার গুম খুন ভোটাধিকার কেড়ে নেওয়া, এটার এগেনস্টে যখন উন্নয়নকে প্রধান করে ফেলা হয়, যে এগুলো হোক অসুবিধা নেই, উন্নয়ন তো হচ্ছে, এই ধরনের একটা কিন্তু ন্যারেটিভ ছিল বাংলাদেশে। আজকে সংসদেও এটা নিয়ে আলোচনা হয়েছে যে মসজিদের নামে উন্নয়ন, যেখানে সব উন্নয়নের 13 কোটি নামে টাকা যাওয়া মসজিদ, সন্ত্রাস, 21 কোটি টাকা খরচ করা এবং হয়েছে। ওটা রাষ্ট্রীয় সন্ত্রাস। রাষ্ট্রীয় সন্ত্রাস হচ্ছে যে কোনো সন্ত্রাসের থেকে বড় সন্ত্রাস, ওটা করা হয়েছে। তো এইখানে ধরেন যেমন আমি আপনার একটা উদাহরণ দিই, যেমন আজকে প্রথম আলোর একেবারে লিড নিউজে এটা আছে, আমি অন্য কারা করেছে আমি এটা জানি না, ঢাকাকে জলাবদ্ধতা দূর করার জন্য আজকে 2 দিনে ঢাকার কি অবস্থা কাজ হয়নি, ঢাকার জলাবদ্ধতা দূর করার জন্য এই কয়েক বছরে 2146 কোটি টাকা খরচ করা হয়েছে। এটা কমপ্লিট সন্ত্রাস, উন্নয়ন সন্ত্রাস। মানে আপনি 2146 কোটি টাকা এই সিটিতে আপনি খরচ করলেন, কিন্তু জলাবদ্ধতা দূর হলো না। কোথায় লুটপাট হয়েছে, একেবারে ব্যাপক মাত্রায় লুটপাট হয়েছে। লুটপাটটা করার জন্য ধরেন যেভাবে প্রকল্প নেওয়া দরকার সেভাবে প্রকল্প নেওয়া হয়েছে, এবং ওই প্রকল্প কোনোটারই কোনো ধরেন বিশেষজ্ঞ নাই, কোথা থেকে পানি আসতেছে, কোথায় যাচ্ছে, কোথা থেকে এভাবে কোনো ঠিক ঠিকানা নেই। যার যেখানে মন চাইছে সে সেখানে একটা প্রকল্প বানাইছে, প্রকল্প বানায় এটা পাশ করাইছে, পাশ করে এখান থেকে টাকা লুটপাট করে গেছে। খুব সিম্পল। এই জিনিসগুলো ধরেন হয়েছে। এখন এইটার ধরেন এটা তো ঢাকা থেকে ধরেন যারা ঢাকায় করে, যারা ঢাকার বাইরে যারা করে তাদের লাগে নাই উন্নয়ন সন্ত্রাসের লুটপাটের ভাগাভাগি, তারাও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কার্যক্রম করছে। ধরেন একবার হাওড়ে বন্যা হইলো, আমরা দেখলাম হাওড়ে বিরাট বড় রাস্তা বানাইছে, রাস্তা নিয়ে বিরাট গর্ব, হাওড়ে একদম বিরাট, হাওড়কে উন্নয়ন করে ফেলছে, কিন্তু হাওড়ের বিরাট বড় রাস্তা বানায় বন্যা হয়ে গেল। কিন্তু এটা ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে এইখানকার পরিবেশ প্রকৃতি কিভাবে কাজ করে এইটা সম্পর্কে মানে যারা উন্নয়ন সন্ত্রাস করেছেন তাদের তো কোনো ধারণা নাই। তারা প্রথমত হচ্ছে রাজনৈতিক সন্ত্রাসী আর প্রশাসনের সন্ত্রাসী, আমলাতন্ত্র, এতে ধারণা নেই এটার কোনো। এই যে ধরেন উনি কথা বলছিলেন, আমি খুব মনোযোগ দিয়ে শুনলাম, বেশিরভাগ জিনিস আমার কাছে নতুন মনে হয়েছে। আমাকে যদি ধরেন কৃষির ঠিক করতে দেন, তাতে আমি তো ধরেন ধ্বংসই করবো। হ্যাঁ, আমাকে যদি আপনি কৃষি ঠিক করতে, উনি এটা নিয়ে ধরেন যেই বিষয়ে কাজ করতে পারে এবং রিয়েলি কাজ করতে পারে, সেই জায়গাটার মধ্যে ধরেন আপনি সেই মানুষগুলোকে যদি কাজ না করেন, কিন্তু মানুষ আস্থা রাখবে কোথায়? না, এটা তো আরো আসতেছে। যে এইবার চিটাগং এর ক্ষেত্রে আমি গত পরশুদিন একটা রিপোর্ট দেখলাম, আমি এটা জানতাম না। আমি প্রথমে মনে করছি যে, আমার কাছে একটু অবাক লাগতেছিল, যেমন ধরেন 24 সালে যখন ফেনীতে বন্যা হলো, ওটা নিয়ে আমরা ফেনী নদীর পানি ছেড়ে দিছে, এই ধরনের একটা বিষয় আমরা জানতাম। টেকনিক্যালি জিনিসটা কতটুকু ছাড়লে কতটুকু এটা আমি হয়তো বলতে পারবো না, কিন্তু আমরা মোটা দাগে এটা জানলাম। এইবারের বন্যার রিজন আমি পাচ্ছিলাম না, মানে বিশেষত চিটাগং অঞ্চলে। হ্যাঁ, বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাত তো হয়, কিন্তু আমাদের ওই অঞ্চলে তো বন্যা সবসময় কম হয়। কেন? কারণ ওটা কোস্টাল অঞ্চল, কোস্টাল অঞ্চলে দ্রুত পানিটা নেমে যায়। উত্তরের পানিটা কিন্তু দেরিতে নামে, তাকে বহু পথ ঘুরে এসে, অনেক কিলোমিটার নদী ঘুরে এসে পানিটা নামতে হয়। কিন্তু ওইখানে তো কোস্টাল খুব তাড়াতাড়ি, ওখানে কেন বন্যা এইভাবে হইলো এবং ওইভাবে চলতেছে? এটা খুব অদ্ভুত ব্যাপার। এটা নিয়ে একটা রিপোর্ট পড়তে গিয়ে দেখলাম যে এটা যত না প্রাকৃতিক, তার থেকে অনেক বেশি কৃত্রিম। কেন? কারণ হচ্ছে বিভিন্ন জায়গাতে স্লুইস গেট আটকায় দেওয়া হয়েছে। আপনি ধরেন অপরিকল্পিতভাবে বাঁধ তৈরি করা হয়েছে। এই স্লুইস গেট এবং বাঁধের মধ্যে মাছ চাষ, লবণ চাষ এবং যে সমস্ত ধরেন পাবলিক যে ধরেন খাল কিংবা নদী, এগুলোকে আটকে মাছ চাষ করার ধরেন একটা স্থানীয় প্রভাবশালীদের একটা মানে কি বলে যে ওই ধরনের একটা ধরেন সন্ত্রাস আছে। এইটা করার কারণে প্রধানত এই বন্যাটা হয়েছে।
এবং এটা স্বাভাবিকভাবে আমরা জানি যে এটা কারা করে করে এই ধরনের কাজগুলোর সাথে পলিটিক্যাল শেল্টার, ইভেন সরকারের শেল্টার না থাকলে এটা করতে পারে না। এই জায়গাটা এখানে আছে, আপনি খেয়াল করে দেন। এই ওই যে ঢাকা থেকে আপনি ধরেন চিটাগং পর্যন্ত যেখানে আপনি যান, সেখানে কিন্তু একটা কমন প্যাটার্ন আপনি দেখবেন যে যারা দায়িত্বে আছেন কিংবা যারা পলিটিক্যালি পাওয়ার এক্সারসাইজ করতে পারছেন, তারা এই জায়গাগুলোতে আসলে কি ভূমিকা তাদের রাখছে। কাছে That is এই important. প্রবলেমটা আপনি হচ্ছে। প্রকৃতিকে আপনি দৌড় দিবেন এবং আপনি যে পরিকল্পনা করবেন, রাস্তাঘাট বানাবেন, রেল লাইন বানাবেন, বিল্ডিং বানাবেন, এটা বানানোর ক্ষেত্রে আপনার এখানকার যে পরিবেশ যেটা, সেইটাকে আপনি মাথায় রেখে বানাবেন না। ঢাকাতে ধরেন 100-র উপরে খাল ছিল, সব বন্ধ হয়ে গেছে। ঢাকা শহর থেকে পানি নামবে বুড়িগঙ্গা, ঢাকার মতো এরকম সিটি তো পৃথিবীতে খুব কম, যে চারদিকে নদী আছে, পানি নেমে যাওয়া খুব ইজি হওয়ার কথা, অথচ পানি নামার জায়গাটাই আপনি রাখেন না। আপনি 2000 কোটি টাকা খরচ করে আমরা বিরতির পরে আলাপ করবো। আমরা আলোচনা করতে চাই মিজানুর রহমান আপনার কাছে, যে আপনি শুধু রাজনৈতিক দলের নেতৃত্বে আছেন বিষয়টা এরকম না, আপনি চিকিৎসাবিদ্যাতেও আপনার সুখ্যাতি রয়েছে। এই যে বন্যা দুর্যোগ বা বন্যা পরবর্তী যে সময়টা আসবে, সেই সময় আসলে মানুষের মধ্যে অনেকে রোগ বেলায় ছড়িয়ে পড়ে, সেই সব জায়গায় ব্যবস্থাপনায় কি ধরনের গুরুত্ব দেওয়া দরকার? ধন্যবাদ। দেখেন, আমাদের দেশে বিশেষ করে জানেন যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা জনগণের দোরগোড়া এখনো সেভাবে পৌঁছাতে পারে নাই, এবং আমাদের এখানকার মানুষ অতটা স্বাস্থ্য সচেতনও না। তো এই ক্ষেত্রে যখন বন্যার মতো এই ধরনের প্রাকৃতিক বিপর্যয় দেখা দেয়, সেই সময় আমরা সবসময় জানি যে স্বাস্থ্য ব্যবস্থায় তাদেরকে আগে সুস্থ রাখতে হবে বা সুস্থ করতে হবে। সেই জায়গায় দেখেন, বিশেষ করে বন্যা যখন হয় তখন বিশেষ করে তাদের বিশুদ্ধ পানির একটা অভাব দেখা দেয়। দ্বিতীয়ত এবং সাপ এবং পোকামাকড়ের যে একটা প্রাদুর্ভাব হয়, বিশেষ করে সাপ তাদের কামড় হয়, এবং বন্যার পানিতে মানুষ কিন্তু ডুবে মারাও যায়, এবং এই সংখ্যাগুলো বেশি হয়। এর জন্য যে ব্যবস্থাপনা থাকা দরকার তা কিন্তু আমাদের দেশে সেরকম নাই। কারণ যখনই বন্যা হয় তখন আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে, অন্যান্য অবকাঠামো ভেঙে পড়ে। তো সেই সময় কিন্তু অনেক ধরনের পরিকল্পনা নেওয়া হয় এবং পত্রপত্রিকা মিডিয়া আসে, সরকার অনেক কথা বলে, কিন্তু বন্যা চলে যাওয়ার পরে আমরা কিন্তু আবার স্বাভাবিক একটা গতিতে চলে আসি। এটা নিয়ে খুব ভাবি না। আপনি যেটা বলছিলেন, বিশেষ করে জানেন যে এই সময় বিশেষ করে ডায়রিয়া এটা সবচেয়ে বেশি মারাত্মক আকার সংকট করবে এবং পানি শূন্যতা দেখা দেবে, কলেরা আসবে। তারপরে এই যে বন্যার পানি কিন্তু জমে থাকবে বিভিন্ন জায়গায়, সেই জায়গায় আমাদের মশার একটা প্রাদুর্ভাব, বিশেষ করে ডেঙ্গু, এডিস মশার প্রাদুর্ভাব আসবে, ডেঙ্গু। এরপরে তার থেকে এখন চিকুনগুনিয়া। এই রোগগুলো প্রতিরোধের জন্য এখন থেকে একটু ব্যবস্থা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিতে হবে। তা যদি না নেয়, তাহলে এই যে বন্যার পরে মানুষ যে প্রকৃতির সাথে যুদ্ধ করে নিজেদের স্বাভাবিক জীবনে আসবে, সেটা ফিরে আসতে পারবে না। আপনি দেখেন, আমাদের এখানে কিন্তু অনেক মানুষ যারা এখনো রাস্তায় বসবাস করে, বিশেষ করে আপনি দেখেন ছিন্নমূল মানুষ এবং বস্তিতে অধিকাংশ মানুষ কিন্তু যারা গরিব দরিদ্র সমান নিচেই তারা বসবাস করে। তো এই মানুষগুলোর কি অবস্থাটা হবে? মিজানুর রহমান, আপনি বলছিলেন যে বন্যা ব্যবস্থাপনা নিয়ে, বন্যা পরবর্তী সময়গুলোতে আসলে সাধারণ মানুষ কি করতে পারে বা চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে আসলে কি ধরনের পদক্ষেপ আরো জোরদার করা দরকার? আমি যেটা বলছিলাম, বিশেষ করে আমাদের দেশে এই বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয় নিম্ন আয়ের মানুষ যারা, তারপরে আপনি জানেন ছিন্নমূল যেগুলো বলছিলাম, এবং বস্তিবাসী যারা, এরা বেশি ক্ষতিগ্রস্ত হয়। এদের থাকার জায়গাটুকু একদম নষ্ট হয়ে যায়, পরিবেশ থাকে না, স্বাভাবিক জীবন যাপন করার যে পরিবেশ সেটাও তাদের থাকে না। তো এই জায়গাগুলো বিশেষ করে যে রোগগুলো ছড়িয়ে পড়ে, সেটা ডায়রিয়া, তারপরে ডেঙ্গু, এরপরে পেটের পীড়া, এরকম ধরনের অনেক রোগ, মাথা ব্যথা, জ্বর, সর্দি, কাশি, এগুলো আসে। এর জন্য সরকারের আগাম একটা ব্যবস্থা গ্রহণ করা, বিশেষ করে আমাদের যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকেও এই সময় জরুরি ব্যবস্থা চালু করা, যাতে এই মানুষগুলো আসলে তাদেরকে ফ্রি চিকিৎসা ব্যবস্থা দেয়া যেতে পারে। এই যে একটা মানুষ আসলো, তার ডায়রিয়া হয়ে গেছে, পানি শূন্যতা, এই মানুষটার যদি ম্যানেজমেন্ট করতে যদি কয়েক ঘন্টা দেরি হয়, তাহলে তো সে মারা যাবে। এই জন্য এই জায়গাগুলো বিশেষ করে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করে সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোতে ফ্রি চিকিৎসার ব্যবস্থাটা এখনই ঘোষণা করা। পাশাপাশি এই রোগগুলো যেগুলো হয়, আমি যেগুলো বলেছি, এর জন্য প্রাইমারি হেলথ কেয়ারে যে ব্যবস্থাগুলো, ঔষধের দরকার, সেই ঔষধগুলো আমাদের দেশে কিন্তু বিভিন্ন ঔষধ কোম্পানিগুলো সরকার চাইলে কিন্তু ফ্রি সরবরাহ করে। তো তার জন্য একটা প্রস্তুতি তো থাকতে হবে, এবং সেই প্রস্তুতিটা আর আমার মনে হয় যে এখন থেকেই
আর সময় নেই এখন থেকে সেটা নেওয়া। আর একটা কথা যেটা ম্যানেজমেন্ট আপনি বলেছেন, সে কথাটা এখানে আলোচনায় আসছে। আমি শান্তিনগর এলাকায় থাকি, প্রতি বছরই দেখি যে কোনো সময় বন্যা যদি 1 ঘন্টা হয় তাহলে ওই দিন আর বেরোনো যাবে না। আমার ব্যবসায়িক অফিসটা বিএনপি অফিসের ঠিক বিপরীতে, এবং আপনি অবাক হবেন, আপনারাও তো ওখানে বিট করতে অনেক সাংবাদিকরা যান, একটু বৃষ্টি হলেই বিএনপি অফিসের সামনে নয়াপল্টন পুরো রাস্তাটা আর শান্তিনগর চৌরাস্তায়। কালকে আমি বনানীতে গিয়েছিলাম, ওই এলাকায় যেয়ে দেখি যে রাস্তায় মানে আমার গাড়ি যেটা অর্ধেক পানিতে তলিয়ে যাওয়ার একটা অবস্থা। তা আমার কাছে তখন মনে হলো এই ব্যবস্থাটা প্রতি বছরই, যেটা এর আগে আসছে সেলিম ভাই বলছে যে আমাদের এখানে নগর পরিকল্পনাটা নাই। অর্থাৎ আমরা মুখে যাই বলি, অনেক নগরবিদ আছে তারা আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন, কিন্তু সরকারের জায়গা থেকে এটা হয় না। এবং এর একটা কারণ হচ্ছে যে আমাদের এই কাজগুলো না হওয়ার কারণে একটি মন্ত্রণালয়ের সাথে আরেকটি মন্ত্রণালয় বিভাগের সমন্বয়হীনতা। আপনি দেখবেন আপনার এই রাস্তার সামনে মানে অফিসের সামনে রাস্তা খুঁড়ে পড়ে আছে 3 মাস 4 মাস, এবং এরপরে বৃষ্টির সময়ও আপনি দেখবেন যে সেখান থেকে যে মানে ময়লা তো নিষ্কাশন হচ্ছে না, পানিও যাচ্ছে না, বরং ওই যে মাটি খুঁড়ে উঠেছিল সেই মাটিগুলো যে ড্রেনেজ ব্যবস্থাটা আবার বন্ধ হয়ে যাচ্ছে, এটা দেখারও কোনো মানুষ নাই। এই সব মিলায়ে অব্যবস্থাপনা, অপরিকল্পিত একটা রাজধানীর মতন একটি শহর যেটা দিন দিন আমাদের চলাচলের অযোগ্য হয়ে যাচ্ছে। পাশাপাশি আপনি যদি খেয়াল করে দেখেন যে এই যে মানে অব্যবস্থাপনার একটা চরম জায়গাটা হলো যে একটা বিভাগের সাথে আরেকটা বিভাগের সমন্বয়হীনতার কারণে মাসের পর মাস একই জায়গায় বারবার খোঁড়া হচ্ছে। এর ফলে কি হচ্ছে, পানি ব্যবস্থাপনা যাচ্ছে না, মানে পানি নিষ্কাশনটা ঠিক মতন হচ্ছে না। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে, এটা নিয়ে কোনো তদারকির কোনো ব্যবস্থা সরকারের উচ্চ পর্যায়ে নাই। আপনি দেখেন, আমি পৃথিবীর অন্যান্য দেশগুলোতে যে দেখেছি যে সেখানে একটি কাজ করার পরে সেই কাজটার যদি সুষ্ঠুভাবে এবং যে মান অনুযায়ী কাজ করার কথা সেটা যদি না হয় তাহলে তারা বিল পায় না। যদি যে সময় পর্যন্ত তাদের সার্ভিস দেওয়ার কথা বা তার আগেই যদি ওই রাস্তাটা কিংবা ওই বিল্ডিংটা বা ওই অবকাঠামোর কোনো ক্ষয়ক্ষতি হয়, রাস্তাঘাটের হোক, তাহলে কিন্তু ওই ঠিকাদারের বিরুদ্ধে মানে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। আমাদের দেশে তো এটা নাই। আমাদের দেশে এমনটা আছে যে কাজ না করে বিল তুলে নিয়ে চলে যাচ্ছে এবং তার কোনো ইয়ে নাই। কয়েকদিন আগে দেখেছেন যে রাস্তায় পিচ দেওয়া হচ্ছে, কিন্তু সে পিচটা 1 ঘন্টার মধ্যে উঠে যাচ্ছে। এই অবস্থাটা আমাদের এই ঢাকা শহর সহ বাংলাদেশের সব নগরগুলোর মধ্যে অবস্থাটা চলে আসছে। এই জায়গাটা আমাদের ঠিক করতে হবে, এবং বিশেষ করে আমাদের এটা সবচেয়ে বড় একটা ব্যাপার যে প্রতি বছরই, কারণ আমাদের বর্ষা মৌসুম তো আসবেই এবং বন্যা আমাদের হবে। সরকারের কিন্তু এবারও সে ধরনের কোনো সতর্কতা ছিল না, এবং আপনি যে দেখেন 17 বছর পর এবারই সবচেয়ে বেশি বৃষ্টিপাতের রেকর্ড করা হলো। তাহলে আমাদের আবহাওয়া দপ্তরগুলো কি করলো? আগাম তো এই ধরনের একটা সতর্কতা। কিন্তু মাঝখানে তো আমরা দেখেছিলাম যে গত জুনে গত 7 বছরের মধ্যে সর্বনিম্ন বৃষ্টি হয়েছে, মানে বর্ষা যখন শুরু হলো জুলাইতে এই 11 দিনেই প্রায় 75% বৃষ্টি হলো 11 দিনের মধ্যে। এই সতর্কবার্তা আবহাওয়াবিদরা কিংবা পরিবেশবিদরা দিতে পারলেন না কেন? আমি সেই কথাটাই বলছি যে 17 বছর পরে আমাদের দেশে এই ধরনের আকস্মিক বৃষ্টি বা এই যে বৃষ্টিপাতের যে পরিমাণ, তো এইটা তো আমাদের আবহাওয়া দপ্তর থেকে বলা দরকার ছিল। পরিবেশবিদ বা যারা এটা নিয়ে কাজ করে সরকারের অনেক ডিপার্টমেন্টের মধ্যে এটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেখানে মাইলের পর মাইল বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যাবে, মানুষ তার জীবনহানি হবে, ফসলের নষ্ট হবে। কিন্তু সেই জায়গায় দেখেন এই জায়গাগুলো কিন্তু জবাবদিহিতা নাই, এবং এর আগে এরকম হয়েছে। আপনি 88-তে ঢাকার যে অবস্থা আমি দেখেছি, তারপরে কিন্তু আশা করেছিলাম যে এই ঢাকাতে মতিঝিলে যেভাবে নৌকা চালানো হয়েছে মনে হয় আমরা আর এই জায়গায় ফিরে যাব না। কিন্তু প্রতি বছরই যখন বন্যা হয়, যেটা শুরু করেছিলাম, তখন কিন্তু সরকারের এই জায়গায় একটু টনক নড়ে, এরপরে যা তাই হয়ে যায়। এই জায়গায় আমরা মনে করি যে এখন একটি সরকার দায়িত্ব নিয়েছে, যে সরকার দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে 15 বছর ধরে। আমরা একসাথে সেলিম ভাই সহ আমরা আন্দোলন করেছি, এবং সংস্কার কমিশনে 2 জন ছিলাম, আমরা একসাথে কাজ করেছি। আমরা তো রাষ্ট্রে একটা সংস্কার চেয়েছি, সেটা কি দুর্নীতি মুক্ত, এবং সেখানে যাতে মানুষের ন্যায় বিচার নিশ্চিত থাকে। এই যে বেশি কথা না বলে একটা মানুষের মৌলিক অধিকার রাষ্ট্রের স্বাভাবিক জীবনযাপন করা, তো সেই জায়গায় এই সরকার যেহেতু তার ঘোষণা হচ্ছে যে দুর্নীতি মুক্ত একটা রাষ্ট্র সে উপহার দেবে, তাহলে এই জায়গাগুলো যদি দুর্নীতি না হয়,
এবং পরিকল্পিতভাবে নগরায়ন থেকে শুরু করে রাষ্ট্রের প্রত্যেকটা জায়গা যদি আমরা হাত দিতে পারি, তাহলে আমরা মনে করি যে আমরা একটা ভালো জায়গায় অদূর ভবিষ্যতে যেতে পারবো। জি, জনাব সেলিম, একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। আজকে সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন নিয়ে উত্তাপ ছড়িয়েছে। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে 12 সদস্যের কমিটি গঠন করেছে, প্রস্তাব দিয়েছিলেন চিফ হুইপ, কিন্তু বিরোধী দল সেটা ভেটো দেওয়া মানে এক ধরনের প্রত্যাখ্যান করে তারা ওয়াকআউট করেছে। সরকার তো আসলে সৎ উদ্দেশ্য নিয়েই সংবিধানটা সংশোধন করতে চায়, তাহলে বিরোধী দল প্রত্যাখ্যান করার কারণ কি থাকতে পারে? বিরোধী দল প্রত্যাখ্যান করার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই। এখানে সংবিধান সংশোধন করতে হলে একটা কমিটি লাগবে, কমিটির মধ্যে আলাপ আলোচনা করেই সংবিধান সংশোধন করতে হবে। এবং বিরোধী দলের যে যুক্তি যে এটা মানে সংবিধান সংশোধন করতে হলে গণপরিষদ গঠন করতে হবে, তাইলে এখন আরেকটা নির্বাচন দিতে হবে, আরেকটা নির্বাচন গণপরিষদের নির্বাচন দিয়ে সেই গণপরিষদ সংবিধান সংশোধন করবে। কিন্তু জাতীয় নির্বাচনে তো গণভোট নেওয়া হয়েছিল। এটা একেবারে ঘোড়া যুক্তি, বুঝছেন? মানে এটা মানে যুক্তিহীন একটা তর্ক ছাড়া আর কোনো কিছুই নয়। জাতীয় নির্বাচনে যে গণভোট বা জাতীয় নির্বাচনের আগে যে গণভোটটা, এই গণভোটেরও কোনো আইনগত ভিত্তি ছিল না। এই গণভোটটাও আপনার কেউ চায় নাই। দু একটি রাজনৈতিক দল গণভোট চেয়েছে, অধিকাংশ রাজনৈতিক দলগুলোই চেয়েছে যে নির্বাচনের পরে নির্বাচিত সংসদের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান তখন তো গণভোটের পক্ষে ভোট দেওয়ার কথা বলেছেন। কোনো কারণে যদি গণভোটটা পরাজিত হতো তাহলে তো আমরা পরাজিত হতাম, জুলাই পরাজিত হতো। আমরা সেই স্পিডকে ধারণ করে আমরা গণভোটের আমরা পক্ষে আপনার ভোট চেয়েছি। অনেকের শঙ্কা ছিল বিএনপি ক্ষমতায় গেলে হয়তো এটা বাস্তবায়ন করবে না, সেটা কি সেই শঙ্কায় শেষ পর্যন্ত সত্য হলো? না, গণভোট বাস্তবায়ন বলতে গণভোটের কি কোন বিষয়টা বাস্তবায়ন করাটা, মানে গণভোটের কোন বিষয়টা বাস্তবায়ন করাটা আমাকে আপনি অনেকে ধারণা করছিল যে বিএনপি ক্ষমতায় গেলে অনেকে ধারণা মানে ধারণাটা কি ধারণাটা আমি ধারণাটা জানতে চাই আগে। ধারণা হচ্ছে গণভোট প্রশ্নে যে প্রসঙ্গগুলো উঠছিল যে বিএনপি এখন কথার কথা গণভোট বলছে, গণভোটের রায়টা নিচ্ছে, কিন্তু শেষ সময় গণভোটটাই ছিল একটা বায়বীয়, গণভোটটা ছিল বায়বীয় একটা ব্যাপার না। কিন্তু যে সংস্কারের প্রস্তাবগুলো ছিল, যে সংস্কারগুলো ঠিকঠাক মতো হবে, একটা সংস্কার তো হচ্ছে, সংস্কার তো ওই ডক্টর ইউনূসের যেই আপনার সংস্কার পরিষদ, ওই সংস্কার পরিষদের তো প্রয়োজন নেই। আমরা তো 31 দফা সংস্কারের একটা প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছি। সেই প্রস্তাবের আলোকে আমরা জনগণের কাছে ভোট চেয়েছি, ভোটের ম্যান্ডেট পেয়েছি। এখন নির্বাচনের পরে বা আন্দোলনের পরে, অভ্যুত্থানের পরে, বিপ্লবের পরে আমাদের যে জিনিসটা দরকার ছিল যে আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করার দরকার ছিল, আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করিনি। আমরা পুরনো পথে হেঁটেছি, পুরনো পথেই কিন্তু আমরা বঙ্গভবনে ছুটে গিয়েছি। আমরা বঙ্গভবনের আপনার স্বৈরাচারের রাষ্ট্রপতির অধীনে কিন্তু আমরা শপথ গ্রহণ করেছি। সেদিন যদি আমরা প্রত্যেকে মনে করতাম, প্রত্যেকে আলোচনা করতাম, কিছুক্ষণ আলোচনার সময় পেতাম, আমরা যদি মেধা ভিত্তিক আলোচনা করতাম, তাহলে সিদ্ধান্তটা অন্যরকম ভিন্ন রকম হতে পারত। তো একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে গিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে যাকে আমরা নিযুক্ত করেছি, সে সময় হয়তো আপনি বলতে পারেন যে আমাদের কোনো বিকল্প ছিল না, কিন্তু আমরা বাংলাদেশের সবচেয়ে লোভী, বাংলাদেশের সবচেয়ে চতুর, বাংলাদেশের সবচেয়ে আত্মকেন্দ্রিক, বাংলাদেশের সবচাইতে আপনার মানে ব্যবসা বুঝে এই ধরনের একটা লোককে আমরা নির্বাচন করেছি, যে লোকটা নিজকে ছাড়া আর কোনো কিছু বোঝে না। আমরা যখন তাকে উপদেষ্টা করেছি, প্রধান উপদেষ্টা হিসাবে তাকে মানে সিদ্ধান্ত নিয়েছি, আপনার মনে আছে কিনা জানি না, তিনি এয়ারপোর্ট থেকে এসে যমুনাতে 3-4 ঘন্টা সময় কাটিয়েছেন। সময় কাটিয়ে তিনি শপথ অনুষ্ঠান করেছেন। শপথ অনুষ্ঠান হওয়ার কথা ছিল 9টা বাজে, সেই শপথ অনুষ্ঠানটা হয়েছে 7টা বাজে, সে শপথ অনুষ্ঠানটা হয়েছে রাত্রে 9টা বাজে। কারণ কি, তিনি উপদেষ্টাদের মধ্যে অনেক কাটছিট করেছেন। আমি যখন স্ক্রলে দেখেছি যে উপদেষ্টার নাম, তখন আমি চিন্তা করলাম যে আমি একটু খোঁজ নিয়ে দেখি যে উপদেষ্টা বেঁচে আছেন কি মারা গেছেন, কারণ এই উপদেষ্টা বেঁচে থাকার কথা না। পরবর্তীকালে দেখলাম যে উনি প্রায় 10 বছরের একজন মানে নির্বিবাদ জীবনযাপন করেছেন, একটা কাপড়ের দোকান চালিয়েছেন। পরবর্তীকালে 2020 সালে তিনি আমেরিকায় চলে গেছেন মেয়েদের কাছে। তিনি ওই লোকটাকে উড়িয়ে এনে ডক্টর ইউনূস উপদেষ্টা করেছেন। তিনি এনজিওগ্রাম সরকার করেছেন, আমরা মানা করেছিলাম এনজিওগ্রাম সরকার না করার জন্য। তিনি তার সুদ মুকুব করেছেন, তিনি তার গ্রামীণ ব্যাংকের মালিকানার বাড়িয়ে নিয়েছেন আপনার, তিনি তার আর আদম লাইসেন্স নিয়েছেন, তিনি তার আপনার বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নিয়েছেন। দেশের জন্য তিনি কিছু করেন নাই। অনেকে বলতে পারেন যে নির্বাচনটা দিয়েছেন, উনি নির্বাচন দিতে চান নাই। আমাদেরকে ঐক্যমত্য কমিশনে ব্যস্ত রেখে স্থানীয় সরকার নির্বাচন, পিআর, তারপরে আপনার ডক্টর ইউনূসকে 5 বছরের জন্য দেখতে চাই, এই সমস্ত আওয়াজ তুলে ওনারা একটা সমস্যা সৃষ্টি করতে চেয়েছেন।
যদি নির্বাচনের জন্য যদি আমরা কাউকে ক্রেডিট দিতে চাই, সেটা হলো জেনারেল ওয়াকার। জেনারেল ওয়াকার প্রথম দিন থেকে বলেছে 18 মাসের মধ্যে নির্বাচন করতে হবে, সে 18 মাসের মধ্যে নির্বাচন হয়েছে। আমরা 33টা রাজনৈতিক দল আমরা সেদিন আলোচনায় অংশগ্রহণ করেছি ডক্টর ইউনূস সাহেবের সাথে জুন মাসের 2 তারিখে। আমি ডক্টর আসিফ নজরুলের কাছে জানতে চাইলাম যে কোন ক্রাইটেরিয়াতে আপনি এই 33টা রাজনৈতিক দল নির্বাচন করেছেন, যে রাজনৈতিক দলগুলোর অনেকগুলো সামাজিক ভিত্তি নাই, অনেকগুলো রাজনৈতিক ভিত্তি নাই, আন্দোলনের ভিত্তি নাই, আন্দোলনে কেউ আন্দোলনে অংশগ্রহণ করে নাই। তখন তিনি আমাদেরকে বললেন যে আমাদের সিরাজুল আলম খান এটা জানেন, তো ওনাদের সিরাজুল আলম খানকে, আদিলুর রহমান শুভ্র, যেই দলগুলোকে নিয়ে আমরা আলোচনায় বসেছি ঘন্টার পর ঘন্টা, সেখানে অন্তহীন আলোচনা। আমরা একটা আলোচনা করতাম, দেখতাম যে আলোচনার একটা পর্যায়ে গিয়ে আলোচনা টেক আপ হয়ে গেছে, পরের দিন অন্য আরেকটা আলোচনা চলে যেতাম, তারপরের দিন আমরা অন্য আরেকটা আলোচনা চলে যেতাম। যখন আমরা দেখলাম যে বাইরে কথাবার্তা হচ্ছে যে আমরা 5 স্টার হোটেল থেকে এনে খাওয়া দাওয়া করি, আমরা আড্ডা মারি, তখন কিন্তু আমরা কয়েকজন মিলে খুব কঠিন একটা অবস্থান নিয়েছি যে না, আলোচনাটাকে দ্রুত শেষ করতে হবে। দ্রুত শেষ করতে গিয়ে কোনো পথ পাচ্ছে না। আমি আপনাকে একদম প্রতি লাইন পাইবে লাইন পড়ে শোনাতে পারবো এই জুলাই সনদের, যে সেখানে পরবর্তীকালে যে কি এটা আইনগত ভিত্তি কিভাবে করবে। তখন কেউ বলেছে, একটা মাত্র রাজনৈতিক দল বলেছে যে এটা একটা সাংবিধানিক সংস্কার পরিষদ গঠন করার মাধ্যমে, ওই নির্বাচনের মাধ্যমে করতে হবে, সেটা এনসিপি। অন্যান্য রাজনৈতিক দল বলে অর্ডিন্যান্স জারি করতে হবে, কেউ বলেছে যে পরবর্তী সংসদ করবেন, 2-1টা রাজনৈতিক দল বলেছেন গণভোট। তখন তো আমাদের ইচ্ছাটা ছিল কি, আমাদের লক্ষ্য ছিল যে নির্বাচন, কারণ নির্বাচন ছাড়া আমাদের কোনো পরিত্রাণ নেই। সেই সময় আমাদের নেতা জনাব সালাউদ্দিন আহমেদ অথবা আমাদের জোটের নেতা জনাব সালাউদ্দিন আহমেদ অত্যন্ত চৌকসভাবে, অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে, অত্যন্ত দক্ষতার সাথে তিনি পরিস্থিতি মোকাবিলা করে তিনি জাতিকে নির্বাচনের ট্রেনে উঠিয়েছেন। নির্বাচনের ট্রেন চালু হয়েছে, নির্বাচনের ট্রেন এক জায়গায় গিয়ে থেমেছে, নির্বাচন হয়েছে, নির্বাচিত সরকার গঠিত হয়েছে। এখন সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু সংসদ। আপনি যত কথাই বলেন, আপনি আজকে গণ অধিকার, আপনি গণ পরিষদের কথা বলেন, আপনি ওয়াকআউট করেন, যত কিছুই করেন, আপনাকে সংবিধান মেনে সংবিধান সংশোধন করতে হবে। এবং সংবিধান সংশোধন করতে হলে বিএনপিকে প্রয়োজন হবে। বিএনপি আজকে যে কমিটি করেছে, সেই কমিটিতে কিন্তু 5 জনের পদ খালি রাখার পরও কিন্তু তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশেরও একজন সদস্য রেখেছেন। তিনি কিন্তু আপনার গণ অধিকার মানে গণসংহতি আন্দোলনের প্রতিনিধি রেখেছেন, তিনি কিন্তু আপনার নুরুল নূরকে রেখেছেন। সবাই মিলে আমরা আলোচনা করে সংবিধানটা সংশোধন করব। এখন বিরোধীদের খাতিরে বিরোধিতা ওয়াকআউট করে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না, কারণ আমরা যেটা চেয়েছি আমরা সেটা পেরেছি। আমরা চেয়েছি আমরা নির্বাচন করব, নির্বাচনটা আমরা করতে পেরেছি। অনেক বাধা বিপত্তির সামনে, যখনই আমরা নির্বাচনের কথা বলতাম তখনই সামনে চলে আসতো পিআর, যখনই নির্বাচনের কথা বলতাম তখন চলে আসতো স্থানীয় সরকার নির্বাচন। সরকারের মাথার মধ্যে এই ভূতগুলো কাজে ছিল। আর পাশাপাশি তো ডক্টর ইউনূসকে 5 বছর দেখতে চাই, এই ক্যাম্পিং, এগুলোকে মোকাবিলা করে আমরা নির্বাচিত হয়েছি। ইনশাল্লাহ আমরা সংবিধান সংশোধন করব। এবং আমরা যেটা স্বাক্ষর করেছি এই জুলাই সনদে, আমি একজন স্বাক্ষরদাতা, উনি একজন স্বাক্ষরদাতা, আমরা আমাদের স্বাক্ষরিত অংশের মানে শস্য পরিমাণ আমরা এখান থেকে পরিবর্তন করতে দেব না, পরিবর্তিত হবেও না। জনাব ফরিদুল হক, আপনার কাছেও জানতে চাই, আপনি যেহেতু এনসিপিতে আছেন কিংবা আজকে সংসদে বিরোধী দলের একটা পার্ট, আপনারা আসলে এই সংবিধান সংস্কার নিয়ে যে কমিটি গঠন হলো, সেখানে 5 জনের নাম দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, সেই জায়গায় আপনাদের নামটা দেওয়া হলো না কেন? আপনারা নাম দিলেন না কেন? না, আমাদের বিরোধী দলের সদস্যরা তো অলরেডি সংবিধান সংস্কার পরিষদে শপথ নিয়েছে। সংবিধান সংস্কার পরিষদে শপথ নেওয়ার পরে তো সংবিধান সংশোধন কমিটিতে যাওয়ার কোনো স্কোপ নেই। মানে সংবিধান সংশোধনের আইডিয়ার সাথে তো ধরেন আমরা একমত শুরু থেকেই না, আমরা তো জানি যে এটার মধ্যে দিয়ে আসলে কাজ হবে না। কারণ আপনি এর আগে অনেকবার সংশোধনী করেছেন এবং বহু সংশোধনী আদালতে বাতিল হয়েছে। এবং আমরা এই দীর্ঘ সময় আলোচনা করেছি যে অনেকগুলো মৌলিক সংস্কার আছে, মানে এই সংশোধনীর মধ্যে দিয়ে পরিবর্তন করতে তো বিএনপির প্রথম দিকেরই দাবি। তো এরপরে ধরেন আলোচনাটা কেন গণভোটে আসলো, গণভোটটা কেন করলাম? গণভোট করার উদ্দেশ্য তো হচ্ছে যে আমাদের সংশোধনী করে যে এটা সম্ভব হবে না, সেই জায়গাতে আমরা একমত হয়েছিলাম। এখন একমত হওয়ার পরে ধরেন আপনি নির্বাচনে জিতে ধরেন আপনি কথাবার্তা সবলটা দিতেই পারেন, এটা তো বাংলাদেশের পুরনো ইয়ে। তো পুরনো হলে ধরেন যেটা হবে, আপনাকে জনগণকে ফেস করতে হবে এটার জন্য, যে আপনি জনগণকে যে কমিটমেন্ট দিয়েছিলেন সেই কমিটমেন্ট রাখলেন না। খুব সিম্পল, মানে গণভোটে ধরেন আপনি ভোট চাওয়ার জন্য গণভোট চাইছেন, জনগণের সাথে এত বড় প্রতারণা শুধুমাত্র ভোট পাওয়ার জন্য। হ্যাঁ, এটা তো সত্য, শুধু নির্বাচনের জন্য এটা সত্য যে গণভোটে যদি ভোট না চাইতো, ইভেন না ভোট তো নাই, ইভেন যদি ভোট নাও চাইতো, তাহলে কি বিএনপি এত আসন পাইতো?
নিশ্চয়ই না, জনগণ এই ভোট দিত না, এটা আমাদের পরিষ্কার। এবং গণভোটের মধ্য দিয়ে জনগণ আপনাকে একটা রায় দিয়েছে, এই রায় আপনি মানছেন না মানে আপনি গণতন্ত্র মানছেন না। গণতন্ত্রের সিম্পল জায়গা যে জনগণ যেটা চাইবে, আপনার অপছন্দ হলে এটা মেনে নিতে। ভাই আমার তো মোটেও পছন্দ না যে বিএনপি সরকারে আসছে, আমি তো বিরোধী দল করি, আমি তো চাই আমার দল সরকারে যাক, কিন্তু আমি সেটা মেনে নিছি না। খুব সিম্পল ব্যাপার, এটাই তো জনগণের রায়। জনগণের রায়কে আপনি সম্মান করবেন কিভাবে, এটা তো রায়। আরেকটা ব্যাপার হচ্ছে, আরো একটা ইন্টারেস্টিং ঘটনা আছে। ধরে নেন বিএনপি 213 আসন পাইছে না জোট মিলিয়ে, ধরে নেন 14টা আসন যদি কম পাইতো, তাহলে কি সংবিধান সংস্কার পরিষদের শপথ নিত না? অবশ্যই নিত। কারণ তাহলে এছাড়া তো আপনি সংবিধান সংশোধনও করতে পারতেন না, তো তখন আপনার কাছে 2/3 মেজরিটি নাই, তো তখন আপনি ঠিকই নিতেন। তার মানে এই যে বিরাট বড় প্রতারণার ধরেন আপনি তৈরি করলেন, নজির তৈরি করলেন, এবং বারবার আপনাদের উপরে যে অভিযোগটা দেয়, এবং আমরা যে কারণে বারবার বলছি যে আপনারা কিন্তু এটা করবেন না, আমরা কিন্তু এই আলোচনাগুলো বারবার করছি, আপনারা এটা করবেন না, এটা গেলে আপনারা করবেন না। আজকে আমি খুব ইন্টারেস্টিংলি সেলিমের কথা শুনলে অবাক হয়ে গেলাম। ডক্টর ইউনূসের থেকে ওয়াকারুজ্জামান ওনার কাছে মানে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে গেল, খুব হিরো হয়ে গেল। আমি কারো পক্ষ নিচ্ছি না, ব্যক্তি ধরে কথা বলতে চাই না, কারো পক্ষ নিচ্ছি না, কিন্তু এই প্রফেসর ইউনূস ওনাদের হয়ে গণ অভ্যুত্থানের ট্রফি লন্ডনে দিয়ে আসছে, ওনাদের মন্ত্রী বলছে, পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে। তার মানে পুরো গভর্নমেন্ট যে ওনাদের কন্ট্রোলে ছিল, এটা তো পরিষ্কারভাবে বোঝা যায়। এখন উনি পুরো দায়টা হচ্ছে গিয়ে মানে ইন্টারভিউর কাঁধে দিয়ে দিল, এবং হচ্ছে ওনারা হচ্ছে যে দায় মুক্তি নেওয়ার চেষ্টা করলো। কিন্তু এখন যেটা হয়েছে, এটা তো ধরেন 90 না, কিংবা এটা ধরেন 75-76 না, এটা তো 2026, 2025-26, সকলের সকল বক্তব্য সব রেকর্ড আছে, তো সবাই আপনি যা যা বলেছেন সব রেকর্ড আছে। এখন এই রেকর্ড থেকে যখন আপনি পেছাবেন, আপনাকে জনগণকে ফেস করতে হবে না? আপনি অক্ষর অক্ষরে পালন করবেন, এটা নিয়ে তো কথা না। জুলাই সনদে যেটা হয়, যে কৌশলটা করে, মানে ওনারা তো অভিজ্ঞ মানুষ, এই যে ইয়ে ভাই কিন্তু একটু বলছিল যে এরা তো এখনো অভিজ্ঞতা হয় না, এটা তো সত্য, আসলে আমাদের অভিজ্ঞতার আছে, আমরা আসলে এই প্যাচগুলো বুঝি না। জুলাই সনদে বারবার বলে অক্ষর অক্ষরে, আমরা তো অক্ষর অক্ষরে পালন করা না করা নিয়ে আমরা আলাপ করছি না। আর হচ্ছে জুলাই সনদের 2টা পার্ট, একটা পার্ট হচ্ছে যে অধ্যাদেশগুলো, আর একটা পার্ট হচ্ছে সংবিধান সম্পর্কিত বিষয়গুলো। 84টা প্রস্তাবের 48 এবং বাকিটা আপনি খেয়াল করেন, 48 এবং 34টা, তো এই 36টা। তো এই যে অধ্যাদেশগুলোর ক্ষেত্রে ধরেন পার্লামেন্টে এটা রেটিফাই করার কথা, কোন কোন অধ্যাদেশগুলো রেটিফাই হয়েছে, কোনগুলো রেটিফাই না, এগুলোতে আমরা একটা নজির পাইছি। আর এই যে বাকি যে 48টা প্রস্তাব, এই প্রস্তাব তো সংবিধান সংস্কার পরিষদে যাওয়ার কথা, কারণ এটা নিয়ে আমরা আলাপ করছি যে মৌলিক সংস্কার আছে, এটা যদি আপনি সংশোধনীর মধ্য দিয়ে যান তাহলে এটা আদালতে চ্যালেঞ্জ হবে। এই জন্য বেশ কিছু বিষয় তো বিএনপি নোট অফ ডিসেন্ট ছিল, নোট অফ ডিসেন্ট আপনি রাখেন, আপনার নোট অফ ডিসেন্ট রাখা হয়েছে, একটা পয়েন্টে শুধু নোট অফ ডিসেন্টকে ধরেন রাখা হয়নি, আপনি তারপর ওইটাই করেন, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের মধ্য দিয়ে করেন আপনি ওইটা পুরো জিনিসটাকে ধরেন। এবং ওনারা বাতিল করলে কখন, যখন ওনাদের পুরোপুরি নিশ্চিত হয়েছে এবং শপথ গ্রহণ অনুষ্ঠান যখন হচ্ছে, মানে এটা ব্যাপারটা হচ্ছে এরকম যে এইটার মধ্য দিয়ে ধরেন ওনারা বুঝাইতে চান ওনারা বিরাট একটা ধরেন হুমকির মধ্যে ছিল। সরকার ওনারাই বললেন একটা এনজিওগ্রাম সরকার। আপনি যখন 5 তারিখ রাতে জাতীয় সরকার করবেন না, প্রফেসর ইউনূসকে যখন দিতে হবে সরকারের প্রধান, তো উনি কাদেরকে নিয়ে সরকার করবে? উনি কি পলিটিক্যাল ব্যক্তিরা যাবে? আপনি তো প্রথমেই নাকচ করে দিয়েছেন জাতীয় সরকার করার প্রশ্ন, তাহলে মানে এই যারা এই সিভিল সোসাইটির লোক তারাই তো যাবে, এটাই তো হওয়ার কথা। আচ্ছা, তারপরও ধরেন এইখানে যেটা হচ্ছে, ওনারা যেটা আমরা বারবার বলছি যে এটা যদি আরেকটা 18তম সংশোধনী করেন, সংশোধনী করলে আসলে এটা লাভ হবে না, কারণ এটা আবার আদালতে গিয়ে চলে। আপনি খেয়াল করেন 2টা সংশোধনী আমি বলি, 3টা নিয়ে বলা দরকার না, 2টা নিয়ে বলি। একটা হচ্ছে 8ম সংশোধনী আর একটা 5ম সংশোধনী। 5ম সংশোধনীতে সংবিধানের মূলনীতি পরিবর্তন হলো, জিয়া রহমান সাহেব করলেন, আদালতে চ্যালেঞ্জ হয়েছে, বাতিল হয়ে গেছে। 8ম সংশোধনী এরশাদ সাহেব করছেন, এখানে কোর্টকে হাইকোর্টকে বেঞ্চ করেছেন, এই ডিভিশন বেঞ্চ করেছেন, এটা বাতিল হয়ে গেছে। কি যুক্তিতে বাতিল হলো? সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন হচ্ছে, আপনি মৌলিক কাঠামো সংশোধনী করে পরিবর্তন করতে পারবেন না, আপনাকে সেই রাইটস দেওয়া হয়নি, মানে সংশোধনী আপনি যেটা করবেন। এইটা হচ্ছে আদালতের যুক্তি, আমার কথা না কিন্তু। এখন আপনি খেয়াল করেন, এটা তো এই 2টা তো আছেই, এই 2টাই কিন্তু এবার আছে, পাশাপাশি আপনি সংসদের উচ্চ কক্ষ করতেছেন, মৌলিক কাঠামো চেঞ্জ হচ্ছে না। এইরকম আমরা চিহ্নিত করছিলাম তখন 19টা সংস্কার করা হচ্ছে, যেটা মৌলিক কাঠামো চেঞ্জ হচ্ছে। দ্যাটস ওয়াই আমরা বারবার গণপরিষদের কথা বলছি। সেলিম ভাই আরেকটা কথা বলছেন যে একটা দল গণপরিষদ চাইছে, এটা ঠিক না, গণসংহতি আন্দোলন সহ আরো অনেকগুলো দলই এটা চাইছে। পাশাপাশি দলগুলোর ভিত্তি কি, এইটা ধরেন একটা ইন্টারেস্টিং প্রশ্ন উনি তুলেছেন, ইন্টারেস্টিং প্রশ্ন। ওনাদের সাথে কিন্তু ধরেন 40টা দল যুগপৎ, আমি নিজেও একটা দল করছি তখন, 40টা যুগপৎ আন্দোলনের দল ছিল, সে সবগুলো দলই তো এখানে ছিল। কোন দলটা আপনার ধরেন ওই আন্দোলনের মধ্যে ছিল না যে ওইখানে আছে? ছোট হোক, কিন্তু আপনি ধরেন তার ভিত্তি নেই, মানে ভোট না পেলে তারা দল নাই। এই যে ধরেন মনে করেন আইডিয়া, এটা করার মধ্য দিয়ে পরে আস্তে আস্তে ধরেন একটা ছাড়ার দল থাকে না, শেষ পর্যন্ত কি 1-2টা ছাড়ার দল থাকে না, কিংবা একটা দল থাকে, একটা দল বাকিদেরকে সব খেয়ে ফেলে।
ধরেন এবার যেটা হয়েছে যে ধরেন মানে পরিস্থিতি, আমি এটা ব্যক্তিগতভাবে না নিলে খুশি হব, সেটা হচ্ছে এবার তো এই পরিস্থিতি হয়েছে যে ছোট ছোট দলগুলো বড় বড় দলগুলোর সাথে ধরেন চলে গেছে, যেতে বাধ্য হয়েছে। এখন ধরেন সেলিম ভাই বলতে পারেন গণসংহতি আন্দোলনের প্রধান এখানে আছে, যিনি নিজেও সংবিধান সংস্কার পরিষদ চেয়েছেন, সবচেয়ে বেশি ভোকাল ছিলেন, কিন্তু উনি তো এখন বিএনপির মন্ত্রী, নুরুল হক নূর, গণ অধিকার পরিষদ, কিন্তু উনিও তো বিএনপির মন্ত্রী, উনিও তো সরকারের মন্ত্রী। তো আসলে তো পুরোটা সরকারি দলই, এটা তো ধরেন আলাদা। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যখন সংবিধান সংস্কার পরিষদে আপনি শপথ নিয়েছেন, সংবিধান সংশোধন কমিটিতে আপনি কোনোভাবেই যেতে পারেন না, যাওয়ার কোনো সুযোগ নেই। এবং আমরা তো মানে আমাদের মূল আলাপটা ছিল যেখানে যে জুলাই সনদ বা দুইটা জিনিস, একটা হচ্ছে জুলাই সনদে আপনি কি কি করবেন, কোন পথে বাস্তবায়ন। আচ্ছা, এর মাঝখানে একটু ইন্টারাপ্ট করি যে আসলে তাহলে এখন ওয়ে আউটটা কি হবে? এখন ওয়ে আউট কল তো সরকারের কোর্টে, সরকার যদি আর একটা অষ্টদশ সংশোধনী করে এটা করতে চায়, সরকারের কাছে 2/3 মেজরিটি আছে, গায়ের জোরে এটা করে ফেলবে, করলে জনগণ এটার জবাব দিবে, খুব সিম্পল। এটা তো ওয়ে আউট তো ধরেন ওয়ে আউট তো খুব সিম্পল, মানে এইটা আমরা রাজনৈতিক ঐক্যমত করেছি, সংস্কার কমিশনগুলো হয়েছে, আমরা দীর্ঘ সময় আলোচনা করেছি এবং আন্দোলনের বিজয়ী শক্তিগুলো এগুলো আলোচনা করেছে। এটার জন্য পার্লামেন্ট দরকার হয় না। পৃথিবীতে বহু জায়গাতে এই ধরনের কমিশন করে সেই কমিশনকে গণপরিষদ কিংবা সংবিধান পরিষদের মর্যাদা দিয়ে গণভোটের মাধ্যমে সংবিধান তৈরি করা হয়েছে। পৃথিবীতে এরকম বহু উদাহরণ আছে। আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে আপনি যে সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলে এটাকে ধরেন গিলে ফেলার চেষ্টা করা হচ্ছে, সাংবিধানিক ধারাবাহিকতা মেনে তো গণ অভ্যুত্থান হয় না। গণ অভ্যুত্থানের পরে আপনি শতভাগ সংবিধান আপনি পালন করতে পারবেন না, এটা কোথাও হয় না, কোথাও চলে না। এটা আপনি সংবিধানকে বাইপাস করবেনই, করতেই হয় আপনি। গণ অভ্যুত্থান সংবিধান মানলে তো আমাদের সবার ফাঁসি, সংবিধানে বলে দিছে তো। এবং আপনি যে ধরেন এই যে পঞ্চদশ সংশোধনীকে চ্যালেঞ্জ করে যে কোর্টে যে রিট করলেন, এই রিট কি আপনি হাসিনা থাকলে করতে পারতেন? যারা করছেন এই রিট করতে জীবন থাকতো? মানে কি ব্যাপারটা হচ্ছে যে আপনি গণ অভ্যুত্থান তো সংবিধান মেনে হয় নাই, আপনি সংবিধান বাইপাস করে ফেলেন। যখন আপনি গণ অভ্যুত্থান করে একটা সরকারকে পতন করে ফেলছেন, সংবিধান ধরেন তখন স্থগিত হয়ে গেছে। এখন যতটুকু আপনার দরকার ততটুকু ব্যবহার করবেন, ব্যবহার করার মধ্য দিয়ে আপনি আবার এটাকে একটা রিঅ্যারেঞ্জমেন্ট করবেন, এটাই পদ্ধতি, এর বাইরে যাওয়ার কোনো পদ্ধতি নেই। এখন এই সাংবিধানিক ধারাবাহিকতার নামে আমাদের এই ভূখণ্ডের সবচেয়ে বড় গণ অভ্যুত্থান, সেটা সাইজের দিক থেকে, আকাঙ্ক্ষার দিক থেকে, আত্মত্যাগের দিক থেকে এই ভূখণ্ডের সবচেয়ে বড় গণ অভ্যুত্থান বলতেছি আমি, সবচেয়ে বড় ব্যাপার বলছি না। মুক্তিযুদ্ধ এই ভূখণ্ডের সবচেয়ে বড় ব্যাপার, কিন্তু গণ অভ্যুত্থান এই ভূখণ্ডের সবচেয়ে বড় গণ অভ্যুত্থানকে আপনি একটা রেজিম চেঞ্জের প্যাকেটের মধ্যে ঢুকাই দিলেন। এন্ড এই ঢুকানোর মধ্য দিয়ে পলিটিক্যালি বিএনপি কি লাভবান হবে? আমরা তো এটা মনে করি, আমরা তো চাই বিএনপি লাভবান হোক, কিন্তু বিএনপির এইটা ঢুকানোর মধ্যে দিয়ে বিএনপি লাভবান হবে না। জি, ডক্টর জাহাঙ্গীর আলম, আপনি তো এই দুটি পক্ষের বাইরের মানুষ, সিভিল সোসাইটির মানুষ। এই সংবিধান সংস্কার নিয়ে সংসদে যা হচ্ছে কিংবা বিরোধী দল সরকারি দল যা করছে, আপনার দৃষ্টিতে কিভাবে দেখছেন? দেখুন, আমি তো আসলে একজন গবেষক মানুষ এবং পুরো সময় ধরে কর্মজীবনে আমি গবেষণা এবং শিক্ষা এই নিয়ে কাজ করেছি এবং পলিটিক্যাল ব্যাপারে আমি খুবই নির্লিপ্ত, এবং যখন আপনাদের অনুষ্ঠানে আসি এই ব্যাপারে খুব কমই কথা বলি। একজন সাধারণ মানুষ, তবে একজন সাধারণ মানুষ হিসেবে আমি যেটা মনে করি যে আমার কাছে সবচেয়ে বড় বিষয়টা ছিল যে তত্ত্বাবধায়ক সরকার পুনঃস্থাপন করা, যেটা কোর্ট যে ভার্ডিক্ট দিয়েছে সর্বশেষ সেটা স্থাপিত হয়েছে। আরেকটি হলো গণভোট, কোর্ট বলে দিয়েছে গণভোট থাকবে, গণভোট যেটা অ্যামেন্ড করা হয়েছিল এটা থাকবে না। দুটো প্রধান বিষয় যেটা সবাই বলছিল, এ দুটো কিন্তু কোর্টের আদেশে এটা বহাল হয়ে গেছে। আর বাকিগুলো আমার মনে হয় যে একটা সরকার এত বড় একটা ত্যাগের পরে সরকার স্থাপন হয়েছে, সরকার ক্ষমতায় এসেছে, কাজ করছে, কাজেই সম্মিলিতভাবে তারা তো সবাইকে নিয়ে কাজ করবে এটা আমরা এক্সপেক্ট করি, এবং সরকারের বাইরে যারা আছে তারাও দায়িত্ব নিয়ে সরকারের সমালোচনা করবে, বিরোধিতা করবে, এবং সবাই মিলেমিশে একটা কনসেনসাসে উপনীত হবে, ওয়ার্কআউটও করবে, কিন্তু দিন শেষে একটা কনসেনসাস তৈরি হবে, এটাই আমরা চাই। এবং সবচেয়ে বড় জিনিস যেটা আমার কাছে ভালো লাগে সেটা হলো যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসছে, গণভোট ফিরে এসছে, এটা একটা সবচেয়ে বড় অর্জন, সেটা কোর্ট সেটা করে দিয়েছে। তো এটাকে মেনে নিয়ে সামনের দিনগুলোতে সম্মিলিতভাবে আসলে দেশটাকে গড়ে তোলার জন্য কাজ। দেখেন, আজকে আমাদের অনেক বড় সমস্যা দেশে, যেমন এই যে বন্যাটা হলো, কিছুক্ষণ আগেই বলতেছিলাম, আমার বলা দরকার ছিল যে বর্ষা এবং বন্যা এর মধ্যে একটা পার্থক্য আছে। বর্ষার সময় আমরা
সাধারণত দেখেছি যে কোথাও কোথাও হাঁটু পানি, কোথাও কোথাও কোমর পানি পর্যন্ত হয়, এর বেশি হয় না, এবং প্রায় প্রতি বছরই বর্ষা হয়। কিন্তু বন্যা হয় অনেক পরে। বন্যা হয় তো একদম বানের তুরে সব ভাসিয়ে টাসিয়ে নিয়ে যায়, ঘর বাড়ি সব চলে যায়। তা আজকাল এটা খুব ঘন ঘন হচ্ছে, এবং এইটার যে প্রতিকার নাই তা না, এবং সেইটার জন্য আজকে পাবলিক পার্লামেন্টে কত বেশি কথা হয়, আমরা সেটা জানতে চাই। আমরা জানতে চাই যে একজন সাধারণ মানুষ হিসেবে, যে আপনারা যে আজকে যে মূল্যস্ফীতি যে এত বেশি হয়েছে, এই যে বন্যা হলো, এবং তার আগে আপনার হাওরে বন্যা হয়ে গেল, তারপরে এখন দক্ষিণাঞ্চল এবং উত্তর পূর্ব আরো 10টি জেলায় বন্যার পূর্বাভাস আসছে। এখন মূল্যস্ফীতি তো এখনো খুব বেশি, খুব হাই। এমন একটা পরিস্থিতিতে সামনে যে খুব দ্রুত সরকার যেমনি ভাবে চাচ্ছেন যে 7.5% মূল্যস্ফীতিকে নামিয়ে আসবে, আমার কিন্তু মনে হচ্ছে না, পরিস্থিতি দেখে মনে হচ্ছে না যে এত দ্রুত সফলভাবে মূল্যস্ফীতিকে দমিয়ে নেওয়া যাবে। আর সবচেয়ে বড় সমস্যাটা হয়ে গেছে এখন খাদ্য মূল্যস্ফীতি। খাদ্য মূল্যস্ফীতিটা গত 4 বছর ধরে আমরা বিশ্ব ব্যাংকের যে সংজ্ঞা সে অনুযায়ী আমরা লাল তালিকাভুক্ত। পৃথিবীর খুব কম দেশে আছে এরকম লাল তালিকাভুক্ত। কিন্তু এই যে বন্যার মতো যে দুর্যোগটা হয়ে গেল, এটার পরে কি আসলে খাদ্য মূল্যস্ফীতি আরেক দফা উস্কে যেতে পারে? খাদ্য মূল্যস্ফীতি যদি খুব বেশি না উস্কায়, যদি সরকার যদি ভালো ম্যানেজমেন্ট করে, তাহলে হয়তো খুব বেশি উস্কে যাবে না। কিন্তু খাদ্য মূল্যস্ফীতিকে ধারণ করা বা তার থেকে নামিয়ে আনা, সেটা খুবই ডিফিকাল্ট হবে। জি, মিজানুর রহমান, আপনার কাছে জানতে চাইবো যে এই প্রসঙ্গ নিয়ে আলোচনা আমরা করছিলাম, যে সংবিধান সংশোধন ইস্যুতে সরকারি দল বিরোধী দলের যে পরস্পর বিমুখী অবস্থান, এটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে সরকার কি চাইলেও আরেকটু গোছালো ওয়েতে বিরোধী দল যেভাবে চেয়েছিল, তারা যেভাবে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছিল, সেরকম তারা কি করতে পারতো চাইলে সরকার? দেখেন, আমার কাছে সংকটটা অন্য জায়গা মনে হয়। বিশেষ করে আপনি যদি দেখেন যে শেখ হাসিনার বিরুদ্ধে 15 বছর ধরে আমরা কিন্তু আন্দোলন করেছি যুগপৎভাবে, বিএনপি, জামাত ইসলাম, অন্যান্য রাজনৈতিক দলগুলো, যারা মহাজোটের বাইরে আমরা যারা ছিলাম। তো আমাদের দাবিটা কি ছিল? একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। এটাই ছিল সেই সময় আমাদের ভোটের অধিকারটা আমরা চেয়েছিলাম, সেটা পাইনি। 18তে আমরা নির্বাচনে গিয়েছিলাম, আমাদের নেতা ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে ঐক্য ফ্রন্ট হয়েছিল, সেখানে দিনের ভোট রাতে হয়ে গেল জানেন। তো এরপরে তো মানুষের মধ্যে একটা ক্ষোভ ছিল, একদলীয় শাসন ব্যবস্থা, এক ব্যক্তি কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা চলেছে, তার হাতেই সব কিছু, এটা তো মানুষ চায়নি। এরপরে আসছে কি, এই তো জুলাই, এই জুলাইটাই তো সেখানে মানুষ, ছাত্ররা কি আন্দোলন করেছিল? বৈষম্য বিরোধী আন্দোলন। এবং বাংলাদেশের মানুষ সাম্য পছন্দ করে, পারস্পরিক সম্প্রীতি। বৈষম্য কিন্তু বাংলাদেশের মানুষ পছন্দ করে না। এই স্লোগান ছাত্ররা যখন দিয়ে দিল, আমরা কিন্তু রাজনৈতিক দল তাদেরকে সমর্থন করলাম। যখন তাদেরকে গুলি করা হলো, তখন আমার নেতা ডক্টর কামাল হোসেন পত্রিকায় বিবৃতি দিয়েছে, সমস্ত মিডিয়াতে আসছে যে পাখির মতো যাতে গুলি করা না হয়, এটা বন্ধ করা হোক, এবং এই দাবিকে সমর্থন করেছে। আর তার কন্যা ব্যারিস্টার সারা হোসেন আদালতে ছুটে বেরিয়েছেন যেদের যাতে গুলি করা না হয়। আমি মিজানুর রহমান, গণফোরামের সাধারণ সম্পাদক, ব্যানার নিয়ে গণফোরামের, আমি পল্টন মোড় থেকে প্রেস ক্লাবে গিয়েছি, বক্তব্য রেখেছি, সব মিডিয়াতে আসছে। আমরা শেখ হাসিনার পদত্যাগ দাবি করেছি। আজকে আমরা এমন একটা সময় কথা বলছি, এই সময় এই আজকের 14 জুলাই রাতেই মেয়েরা প্রথম বেরিয়ে আসে। জি, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেয়েরা বেরিয়ে আসলো এবং তাদের যে স্লোগানগুলো, আমার মেয়ে 3টা, আমার বড় মেয়েও ডাক্তার, ওরা আমাকে বললো, এবং প্রসঙ্গক্রমে বলি, আমার স্ত্রী আমার বাড়ি মাগুরাতে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার বড় মেয়ে ডাক্তার, মেজো মেয়ে সে এখন লন্ডনে গিয়েছে, আইন নিয়ে পড়াশোনা করছে, আরেকটা ছোট। এদেরকে ঘরে রাখা যাচ্ছে না, এবং তারা বেরিয়ে চলে যাচ্ছে। আমি বের হলে পরে তারাও দেখে যে বেরিয়ে চলে যায়। তো এই যে আন্দোলন, শহীদ মিনারে তাদের গন্তব্য, এমনকি 5ই আগস্ট আমি তাদের তারা দিয়েও রাখতে পারিনি, তারা চলে গেছে, এবং তারা 3 জন হারিয়ে গিয়েছে। কি একটা ভয়াবহ সেই দিনের ঘটনা। তার মানে কি, আমরা কিন্তু গুপ্ত বা সুপ্ত ছিলাম না, প্রকাশ্যে রাজপথে আন্দোলন করেছি। কিন্তু এরপরে আপনি যখন 8ই আগস্ট যখন
শপথ নিলেন, আমি এটা সংস্কার কমিশনের ভাই ছিল, আমি দাঁড়িয়ে একাধিকবার বলেছি, যারা বিপ্লব বলছেন, যারা ৭২-এর সংবিধানকে কবর রচনা করছেন এবং পুরো রাষ্ট্র ব্যবস্থাকে আপনি পরিবর্তন করছেন, সেই জায়গাটা আমি বলেছিলাম যে আপনি ৮ই আগস্ট যখন বিদ্যমান সংবিধানের অধীনে শপথ নিয়েছেন, তখন এই সংবিধানের ট্রাকে আপনি উঠে গিয়েছেন। তাহলে কি করতে হবে? আমরা সংস্কার চাই। এই যে আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, নির্বাচন কমিশন, সেখানে নির্বাচন হয় না, তারা স্বাধীন না, স্বাধীন প্রতিষ্ঠান বলা হয়। তাদের নিয়োগ প্রক্রিয়া কি? দলীয়ভাবে করা হয়। ইউনূস সরকারও তো সার্চ কমিটি করে দিয়েছে, আমিও তো দিয়েছি, উনিও একটা দল দিয়েছে। কিভাবে হয়েছে এটা আমরা জানি। শেখ হাসিনাও কিভাবে নিয়েছে। আজকে যদি আপনি দেখেন যে নির্বাচন কমিশন, তারপরে দুদক, দুর্নীতি কেন কমছে না? দুদকে কিভাবে নিয়োগ দেওয়া হয়? সরকার দেয়। তো ওখানে তো সরকারের আজ্ঞাবহ লোক থাকে, এর বাইরে তারা কিছু করতে পারে না। আপনি 50 বছরে একটু দুদককে দেখাতে পারবেন সরকারের কোনো মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে? শেখ হাসিনার সময় কত, মানে 300-400 বাড়ির মালিক মন্ত্রী, কই কোনো ব্যবস্থা নিয়েছে? নেয়নি। বিএনপির সময় কি অতীতে নিয়েছে? দুর্নীতির চিত্র ওঠে নাই, কিন্তু নিতে পারে নাই। তাহলে এই দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন এবং জনপ্রশাসন, সেখানে দলীয়করণ করা হবে না। তাহলে নিয়োগ প্রক্রিয়া এবং সংস্কারটা জন আকাঙ্ক্ষা হওয়া দরকার, এটা সময়ের দাবি। কিন্তু আমরা কোথায় চলে গেলাম জানেন? সেখানে বলা হলো যে জুলাই এবং মুক্তিযুদ্ধকে নিয়ে বিতর্ক তৈরি করা হলো। ওই কমিশনে আমি ছিলাম, আমি প্রথম একদিনের মাথায় ওয়াকআউট করেছিলাম জামাতের একটা বক্তব্যকে কেন্দ্র করে। তাদের কি আস্ফালন! তারা বিপ্লব এবং তারা মুক্তিযুদ্ধ কোনো কিছু মানে না। এবং এখনো যদি আপনি দেখেন এই জুলাই মাসে অবাক হয়ে যাচ্ছেন যে তারা 16ই ডিসেম্বরও মানে না। এইগুলোর জন্য তো এই জুলাই অভ্যুত্থান হয় নাই। জুলাই অভ্যুত্থান হচ্ছে বৈষম্যহীন একটি মানবিক রাষ্ট্র গঠনের জন্য। কিন্তু সেই বৈষম্যকে আমরা দূর করতে পারি না, না, যেই সংস্কার কারণ ঠিক কি, মতো হলো। কারণ কি একটা কথা বলি, যেই জায়গাটা আমরা ছিলাম সেই জায়গা থেকে সরে গিয়েছি। সেটা কিভাবে? ওই যে ডক্টর ইউনূস, ওনাকে আমার চেয়ে আপনাদের এখানে কেউ বেশি চিনে না। কারণ কি জানেন, 93-তে যখন গণফোরাম হয়, তখন তার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন উনি, এবং আমার স্বপ্নের দল ওখানে বক্তব্য দিয়েছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে। তো গণফোরামকে স্বপ্নের দল বলে যে লিখিত 5 পৃষ্ঠার বক্তব্যটা আমরা ধারণ করেছি, উনি ধারণ করে না। উনি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে সংস্কার করবেন আর যাই করবেন, কি করলেন? উনি তো মুক্তিযুদ্ধের পক্ষেই ছিলেন। কিন্তু শেখ হাসিনা যে 17 বছর ধরে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আর মুজিব বর্ষর নাম দিয়ে শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকার জন্য ব্যবহার করেছে, আমরা তো ওই মুক্তিযুদ্ধটাকে ধারণ করি না। কিন্তু শেখ হাসিনার দুঃশাসন কিংবা তার উপরে রাগ বিরাগ হয়ে আপনি আমাদের রাষ্ট্র নির্মাণের যে ঐতিহাসিক যে ঘটনাপুঞ্জ এবং মীমাংসিত ইস্যুগুলোকে প্রশ্নবিদ্ধ করেছেন। এবং এখন কি করা হচ্ছে যে এই সংবিধান মানি না এবং সব কিছু অর্জনকে প্রশ্নবিদ্ধ করে আপনি কোথায় চলে যাচ্ছেন? জুলাই সনদ। এখন আমি শেষ করি একটা কথা বলে, উনি তো ছিলেন, আমিও স্বাক্ষর করেছি 4 দিন পরে। আমরা চ্যালেঞ্জ করেছিলাম, আমি উপস্থিত ছিলাম দক্ষিণ প্লাজায়। আমি বলেছি এখানে স্বাক্ষর করব না। 150-এর 2, যেটা প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র, যেটা মুজিবনগর সরকারের দেওয়া হয়েছিল, এবং ওই ঘোষণার পত্রের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, প্রবাসী সরকার যেটা বলেছিল, এবং সেই অনুযায়ী বিশ্ব এটাকে সমর্থন করেছিল। আপনি সেটা সংবিধান থেকে বাদ দিয়ে দিবেন? এটা তো হয় না। তারপরে আমাদের সাথে তারা যোগাযোগ করে এটা এনেছিল। একটা কথা, আমাদের যে সংবিধান প্রণয়ন হয়েছিল, খসড়া সংবিধানে কমিটির সবাই স্বাক্ষর করেছে না? আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, ডক্টর আলী রিয়াজ আমাদেরকে বলেছিল যে আমরা খসড়া যেটা হাতে লিখছি এটা আপনারা স্বাক্ষর করবেন। আমরা তো 1 পৃষ্ঠাতে বললাম যে জুলাই সনদ বাস্তবায়ন করব। কি কি? বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, আমরা দিয়েছি, জামাত দিয়েছে, এনসিপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। ডক্টর ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিল প্রথম দিন আমাদের সামনে যে সবগুলো, যেগুলো ঐক্যমত্য পোষণ করবেন সেগুলোই বাস্তবায়ন হবে। দ্বিমত যেটা থাকবে আমরা ওয়েবসাইটে দেব, এবং এজেন্ডা দেন নির্বাচনী ইশতেহারে, যারা জয়লাভ করবেন সংসদে করবেন। আপনি পরবর্তীতে কি করলেন? সবগুলো প্যাকেজ আকারে একসাথে দিয়ে দিলেন। তো বিএনপি মানবে, আমি কি মানবো? জামাতও তো সবগুলো মানতে চাইবে না। এখন এই জায়গায় কি করলেন? একসাথে আপনি দিয়ে এটা গণভোটে নিয়ে গেলেন। এই যে আমাদের সাথে 6 মাস বসলেন,
সেখানে তো কথা ছিল না যে বাস্তবায়ন প্রক্রিয়াই হবে। শোনেন, একটি রাজনৈতিক সমঝোতার দলিল কখনো সংবিধানের ঊর্ধ্বে উঠতে পারে না। হ্যাঁ, সংবিধান যুগের প্রয়োজনে সংস্কার হবে, যুগোপযোগী হবে, এটা নিয়ে তো আমাদের কারো দ্বিমত নেই। কিন্তু আপনি কি করলেন? এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধানের উপরে জায়গা দিয়ে একটা রাত চালাকি করলেন, এবং এই রাত চালাকি করে এই যে একটা বড় অর্জন আমাদের ছিল, সেই অর্জনকে বাধাগ্রস্ত করলেন। দ্বিতীয়ত, এই যে রাজনৈতিক দলগুলো যারা একসাথে আন্দোলন করেছিলাম ফ্যাসিবাদ বিরোধী, এদের মধ্যে একটা বিভক্তি তৈরি আমরা করে আলোচনা দিলেন। শেষ পর্যায়ে রয়েছে। জনাব সেলিম, আপনি যদি একটু যোগ করেন যে বিরোধী দল যে এখন যে অবস্থায় রয়েছে, তারা তো আজকে সংসদে ওয়াকআউট করেছে, প্রত্যাখ্যান করেছেন আপনাদের কমিটি, এই জায়গায় আসলে সংবিধান সংশোধনটা হবে কিভাবে? দেখুন, আমরা যখন গণভোটের আলোচনাটা এসছে, তখন আমরা বলেছি যে সংবিধানে গণভোট নেই, তারপর আমরা গণভোটের ব্যাপারটা মেনে নিয়েছি তখন নির্বাচন স্বার্থে, এবং তখনও বলেছি যে পরবর্তীকালে আমাদেরকে আরেকটা গণভোট করতে হবে। এখন কিন্তু আপনার সংবিধান, আপনার সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আমাদেরকে আরেকটা গণভোট করতে হবে। এই যে জুলাই অঙ্গীকারনামা কোথাও লেখা নাই যে গণভোটের মাধ্যমে অঙ্গীকারনামা বাস্তবায়ন করা হবে, কোথাও লেখা নাই কিন্তু। এবং এনসিপি স্বাক্ষর করেছে সবার পরে। দেখুন, এখানে অনেক ঘটনা ঘটে গেছে। স্কুলের ছেলেরা গিয়ে আপনার ডিসি নিয়োগ দিয়েছে, আপনার ওই যে কলেজের ছেলেরা নিয়ে আপনার সচিব নিয়োগ দিয়েছে, ইত্যাদি করে অন্তর্বর্তীকালীন সরকার একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি জুন মাসের 2 তারিখে যেটা মাহবুবে বলেছেন, সেটা তখন তিনি বলেছেন যে আমরা যতটুকু ঐক্যমত্য করব ততটুকুর মধ্যেই আমরা কিন্তু এটা ধারণ করবো, আর যতটুকু ঐক্যমত্য করবো না ততটুকু আমরা ধারণ করবো না। ওনাদের তো লক্ষ্য উদ্দেশ্য মহৎ ছিল না। প্রথম দিনে ওনারা বলেছেন যে ভোটারদের বয়স 17 বছর করতে হবে এবং আপনার প্রার্থীদের বয়স 23 বছর করতে হবে। আমরা অনেক চক্রান্ত ষড়যন্ত্রকে মোকাবিলা করেই কিন্তু আমরা একটা নির্বাচিত সরকার পেয়েছি এবং একটা নির্বাচিত পার্লামেন্ট পেয়েছি। এখানে আমি ব্যক্তিগতভাবে পার্লামেন্ট নির্বাচনের সময় আমি বলেছি যে আমি জাতীয় সংসদের সদস্য হিসাবে আপনাদের কাছে একটা ভোট চাচ্ছি। আমি গণপরিষদের সদস্য হিসাবে শপথ নেওয়ার জন্য আমি কিন্তু জনগণের কাছ থেকে রায় পাই নাই, এবং এটা কিন্তু সংবিধানও অ্যালাউ করে না। এটা এখন আমরা এটা নিয়ে বেশি ঘাটাঘাটি করতে চাচ্ছি না আর কি। ওনারা কয়েকজনে একদম খুব রোমান্টিসিজম করে আপনার এখানে আপনার আরেকটাতে সাইন করেছেন, আপনার ওই যে আপনার সংবিধান সংশোধন পরিষদ, এগুলো কোনো কিছুই হবে না। এবং মানে দিবানিশি এখন অনেক কিছুই স্বপ্ন দেখছেন। বাস্তবতাটা হলো যে আমরা যতটুকু অঙ্গীকার করেছি ততটুকু আমরা সমর্থন করব, যতটুকু আমরা সংস্কার করার দরকার আমরা ততটুকু সংস্কার করব। আমরা চাপিয়ে দেওয়া কোনো সংস্কার করবো না। যেমন আপনার ঐক্যমত্য কমিশনের একটা আলোচনা এসেছে যে দলীয় প্রধান এবং সরকার প্রধান এক ব্যক্তি হতে পারবে না। সমস্যাটা কোথায়? সংবিধানের কোন জায়গায় সমস্যা আছে? আমরা কি বলবো যে বিরোধী দলের প্রধান এবং বিরোধী দলের নেতা একজন হতে পারবেন না? বিরোধী দলের যিনি দলের প্রধান তিনি বিরোধী দলের নেতা হতে তো আমাদের পক্ষে থেকে তো কোনো আপত্তি নেই। এনসিপির যিনি প্রধান তিনি চিফ হুইপ হতে পারবেন না, এটা তো আমরা বলতেছি না। তাহলে সরকার প্রধান আর দলীয় প্রধান ইত্যাদি কিছু কিছু সূক্ষ্ম ব্যাপার আছে, কিছু স্থূল ব্যাপার আছে। সবগুলো ব্যাপার মোকাবিলা করেই আমরা জুলাই সনদটা বাস্তবায়ন করার ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ। জুলাই সনদ শুধু জুলাই না, জুলাই শুধু 36 জনের জন্য জুলাই নয়। এই জুলাই মানে চৌধুরী আলমের রক্ত, এই জুলাই মানে ইলিয়াস আলীর গুম, এই জুলাই মানে 1 লক্ষ মামলার আপনার 70 লক্ষ আসামি, এই জুলাই মানে আপনার হাজার হাজার নেতাকর্মীর গুম এবং খুন, এই জুলাই মানে বিএনপির বুক চিতিয়ে আন্দোলন করা, আমাদের বুক চিতিয়ে আন্দোলন করা। সেই সময় অনেকেই শেখ হাসিনার শাড়ির নিচে আশ্রয় নিয়েছে, শেখ হাসিনাকে কওমি জননী ঘোষণা করেছে। অনেকেই আপনার মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই এই ধরনের কথাবার্তা বলে জাতির সাথে প্রতারণা করেছে। আমরা ওই ধরনের প্রতারণা করতে চাই না। আমরা জাতির কাছে স্বচ্ছ, আমরা জীবনকে বাজি রেখে আমরা জানতাম যে গণ অভ্যুত্থান হবে, শেখ হাসিনাকে পালিয়ে যেতে হবে। আমরা সেদিনের অপেক্ষায় 17 বছর একটা রক্তাক্ত সোপান আমরা সেদিন তৈরি করেছি। সেই রক্তাক্ত সোপানের এই শেখ হাসিনা পালিয়ে গেছে। আমরা শেখ হাসিনা বিহীন একটা মানে এখন এই মুহূর্তে আমরা চাই সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে আমরা বাংলাদেশটাকে গণতান্ত্রিক উপায়ে বিনিয়োগ। জুলাই মানে বিভিন্ন স্লোগান, বিভিন্ন রকম কথা বললেন, কিন্তু একজন জুলাই যোদ্ধার নামও তো বললেন না। না, জুলাই যুদ্ধের নাম বলতে, জুলাই যুদ্ধের নাম বলতে তো আমরা যে কোনো বক্তব্য শুরুতেই আমরা আবু সাইদ, আমরা মুগ্ধ, আমরা ওয়াসিমকে স্মরণ করে আমরা কথা বলি। আমি ভুলতে পারি না যাত্রাবাড়ির আনাফের কথা, যে ক্লাস 8-এর ছাত্র একটা চিঠি লেগে গেছে যে মা পঙ্গু ছাত্র পর্যন্ত আপনার গুলি খেয়ে মারা যাচ্ছে, রাস্তায় নামছে। আজকে আমি যদি রাস্তায় না নামি তাহলে নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি যদি মারা যাই তাহলে আমার জন্য দুঃখ করো না, এটা আমার বীরের মৃত্যু।
আমরা আমাদের সন্তানদেরকে ঘরে রাখতে পারি নাই, আমরা আমাদের মানে মা বোনদের ঘরে রাখতে পারি নাই, সবাই মিলে কিন্তু আমরা এই স্বৈরাচারের বিরুদ্ধে, এবং এই স্বৈরাচারের বিরুদ্ধে মনস্তাত্ত্বিকভাবে মানুষের মনোজগতে শেখ হাসিনাকে স্বৈরাচার বানানোর জন্য আমরাই তো 17 বছর মাঠে লড়াই করেছি, আমরাই তো 14 সালের নির্বাচনকে শেখ হাসিনার মুখোশ উন্মোচন করেছি, আমরা 18 সালে 24 সালে শেখ হাসিনার কাছে আমরা আত্মসমর্পণ করি নাই, আমরা কোনো আপনার ওই যে আপনার হলের আপনার ওই যে হলের ওই গণরুম দখল করার জন্য শেখ হাসিনাকে আমরা কোনোদিন আমরা স্লোগান দেব। আপনার কথা শুনলাম। ফরিদুল হক, আপনি যদি একটু যোগ করেন, এই যে এখন সংবিধান সংস্কার নিয়ে যে বিতর্কটা থেকে গেল, কিংবা জুলাই যুদ্ধ নিয়ে তিনি যেটা বললেন, সেটা বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই। না, আমি তো সেলিম ভাইয়ের সাথে খুবই একমত যে ধরেন ওনারা গুম চান না, এখন সরকারের ওনারা আসছেন, ওনাদের আপাতত গুম হওয়ার কোনো সুযোগ নেই, আমি কারোরই গুম চাই না, এই জন্য গুম অধ্যাদেশ আমরা চাইছিলাম, ওনারা করেন নাই। ওনারা ধরেন লক্ষ লক্ষ মামলা চান না, মানে রাজনৈতিক মামলা চান না, এই জন্য তো সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় আলাদা বিচার বিভাগ চাইছিলাম, ওনারা এটা করেন নাই, মানে কারণ ওনাদের পক্ষে ওনাদের উপরে এটা আর এখন হবে না। আমরা তো এটা চাই যে পুলিশ ধরেন খুন করবে না, ক্রসফায়ার দিবে না, ওই কি বলে যে শীতলক্ষায় 7 জনের লাশ ভাসবে না, আমরা তো এটা চাই, কিন্তু পুলিশ সংস্কার কমিশনও তো ওনারা করেন নাই, করতে দেন নাই। তো আমরা তো এটা চাই, তো আমরা ওনাদের জন্য চাই, যদি ওনারা আবার কোনোদিন বিরোধী দলে যায়, আবার কোনোদিন আওয়ামী লীগ এসে যাতে ওনাদের উপরে ওই অত্যাচার করতে না পারে, এটা তো আমরা করতে চাই, তো আমরা তো ওই জায়গা থেকে এগুলো চাইছিলাম। এখন এই চাওয়াকে ষড়যন্ত্র বলা হলে তো কিছু বলার থাকে না। আমি জাস্ট একটা জিনিস একটু বলি, যে গণভোটকে না মানে গণভোটকে ধরেন উড়িয়ে দেওয়া হচ্ছে, এই গণভোটের যে ব্যালট পেপারে ধরেন সেলিম ভাই ব্যক্তিগতভাবে চায় না, সেলিম ভাই তো ধানের শীষে নির্বাচন করছে, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এটা চেয়েছেন না, উনি এটা চাওয়া মানে আপনি ব্যালট পেপারে যে গণভোটে যেটা লেখা আছে আপনি সেটা চাচ্ছেন। কি চাচ্ছেন? ওখানে পরিষ্কারভাবে বলা আছে আপনি কি জুলাই কি বলে যে সংবিধান সংস্কার আদেশ, ঠিক আছে, এই যে আদেশটা, এই আদেশ এবং সংবিধান সম্পর্কিত এই সংস্কার প্রস্তাবগুলোর সাথে সম্মতি জ্ঞাপন করছেন কিনা, মানে আদেশটাকেও কিন্তু ওই গণভোটের পেপারের মধ্যে ছিল, আপনি মনে করে দেখেন, আপনি যদি ভোট দিয়ে থাকেন, আমি নিজে দিয়েছি, আমি চাইলে বের করে দেখাইতে পারছি। আচ্ছা, ওটার মধ্যে দিয়ে কি হলো, 70% জনগণ যখন রায় দিল, আদেশটাকে রায় দিয়েছে, আপনি আদেশকে এখন প্রশ্ন করতেছেন আদেশের মধ্যে কি আছে, সেই জায়গাতে যান। আদেশের মধ্যে একদম আপনার ধরেন 5 তারিখে গণ অভ্যুত্থান থেকে শুরু করে 6 তারিখে পার্লামেন্ট ভেঙে দেওয়া, 8 তারিখে সরকার গঠন, কমিশন, ঐক্যমত কমিশন, গণভোট হওয়া, 12 ফেব্রুয়ারি নির্বাচন হওয়া, সকল কিছুর উল্লেখ করা আছে, এবং সকল কিছুর বৈধতা দেওয়ার জন্য যে আমাদের সংবিধান সংস্কার করা দরকার, সেটার জন্য আমরা জনগণের কাছে যাচ্ছি, জনগণ যাতে এই বৈধতাটা আমাদেরকে দেয়, জনগণ যাতে হ্যাঁ ভোট দিয়ে আমাদের এই পুরো কার্যক্রম একদম 5 তারিখ থেকে শুরু করে এইটা পর্যন্ত সকল কিছুর বৈধতা দেয়। যে সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলা হয়, ওই সংবিধানে 106 দিয়ে আপনি সরকার গঠন করতে পারেন না, কারণ ওইখানে 7 ক এবং 7 ক তখনও আছে, যাতে করে আপনি কোনোভাবেই এই সংবিধানকে বাইপাস করে আপনি কোনো ধরনের সরকার গঠন করতে পারেন না, তাহলে আপনার সাজা হচ্ছে রাষ্ট্রদ্রোহ। সেটার বৈধতা আপনাকে কে দিচ্ছে? আপনার এই বৈধতা প্রথমত 5 তারিখে আপনাকে জনগণ দিয়েছে, এবং দ্বিতীয়ত 12 ফেব্রুয়ারি জনগণ আপনাকে 70% ভোট দিয়ে দিয়েছে। সেই বৈধতাকে আপনি এখন মানছেন না, না মেনে আপনি গায়ের জোরে এটাকে যে করতে চাচ্ছেন, জনগণের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। আমরা মনে করি যে আমরা জনগণের সাথে আছি, জনগণের সাথে নিয়ে আমরা আবারও চাই যে উনি আমাদের উপরে তো নয়, ইভেন বিএনপিও যদি কোনোদিন বিরোধী দলে যায়, তাহলেও যাতে তাদের উপরে গুম না হয়, তাদের এরকম লক্ষ লক্ষ মানুষ যাতে এই জেল না কাটে, তাদের এই যে পুলিশে যেন ক্রসফায়ার না হয়, শীতলক্ষায় বুড়িগঙ্গায় যাতে লাশ না ভাসে, আমরা সেই ধরনের পুলিশ, সেই ধরনের রাষ্ট্র আমরা করতে চাই। এবং এই যে জনগণ যে ধরেন আপনাকে যে রায় দিয়েছে, এই রায়ের মধ্য দিয়ে বাংলাদেশে আসলে সত্যিকারের যাতে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, ভাই গণতন্ত্র চাওয়া ধরেন এই দেশে অন্যায় হয়ে গেছে, কি এক অদ্ভুত ব্যাপার, এই দেশে গণতন্ত্র চাওয়া যেতে আপনি গণতন্ত্র মানে হইতেছে শুধু ভোট, আমাদেরকে এটা 2026 সালে এসে এটা বিশ্বাস করতে হইতেছে। মানে পৃথিবী এখন কোথায় আছে, এআই দিয়ে লিখলে 2 মিনিটে পৃথিবীর সমস্ত তথ্য চলে আসে, এই যে দিয়ে ধরেন জানা যায়। আপনি এখনো 70-এর দশকের গণতন্ত্র পড়াচ্ছেন আমাদের। অসংখ্য ধন্যবাদ জনাব ফরিদুল হক, অসংখ্য ধন্যবাদ ডক্টর জাহাঙ্গীর আলম, শাহাদ হোসেন সেলিম, মিজানুর রহমান, আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের পাবলিক পার্লামেন্ট। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।